বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলি, বন্ধু, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা গল্প উপন্যাস পাঠ সংক্রান্ত যাবতীয় ভিডিওর যে কোনো নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে প্রাণিত করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। প্রথমেই জেনে নেওয়া দরকার আমরা কি চাই। আমরা যারা এখানে রয়েছি তারা কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করেছি, মার্ক্সবাদের রীতিনীতি পদ্ধতিগুলোর সঙ্গে বিশেষভাবে পরিচিত। এদেশের কমিউনিস্ট পার্টির নেতারা ঔপনিবেশিক সংসদীয় কাঠামোয় নিজেদের মানানসই করে নিয়ে কয়েকটা রাজ্য সরকার গঠন করতে পারলেই ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করবেন। আমরা মনে করি এই পথে সাধারণ মানুষের মুক্তি কখনোই আসতে পারে না। এদেশের মানুষের কাছে ভোটের যে প্রলোভন রাখা হয় তার ব্যবহার আমরা জানি। গরিব মানুষগুলো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ভাঁওতাবাজির কাছে বারংবার ঠকে, ভোলে, কিন্তু প্রতিবাদ করার সাহস করে না। কমিউনিস্ট পার্টি ঠিক এই পথে এদের ব্যবহার করতে চলেছে। এই অবধি বলে বক্তা একটু থামলেন। ঘরে এখন পিন ফেলা নৈশব্দ। অনিমেষ দেখল সব সমেত 7 জন এখন শ্রোতার ভূমিকায়। প্রত্যেকেই খুব গম্ভীর মুখে কথা শুনছে। সিঁথির এই বাড়িটায় আসতে ওরা খুব সতর্ক হয়েছিল। সুভাষদার সঙ্গে হরেকৃষ্ণ শেঠ লেনে নেমে অনেকটা হেঁটে এই বাড়িতে আসা। যিনি কথা বলছেন তার নাম মহাদেব সেন। কমিউনিস্ট পার্টির থেকে বিতাড়িত যারা হয়েছেন ইনি তাদের অন্যতম। এই ঘরে আর যারা উপস্থিত তাদের সঙ্গে কমিউনিস্ট পার্টির সরাসরি সম্পর্ক ছিল, সে অর্থে অনিমেষ একটু বাইরের লোক। বিশেষভাবে পছন্দ করা কিছু মানুষ এখানে সমবেত হয়েছেন। অনিমেষের উপস্থিতি সুভাষদার সুপারিশেই। এতক্ষণ বক্তা যে কথাগুলো বললেন সেগুলো প্রত্যেকেরই জানা। মহাদেববাবু বললেন, আমার মনে হয় এই সব তত্ত্বের কথা আমরা সবাই জানি। আমি সোজাসুজি কথাগুলো বলছি এবার। যেহেতু এই নির্বাচন ব্যবস্থা সামাজিক অসাম্য এবং রাজনৈতিক দালালিতে আমরা আর আস্থাবান নই, তাই আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিছু মানুষ নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। আমরা মনে করছি চীনের পথেই ভারতবর্ষের মুক্তি সম্ভব। চেয়ারম্যান মাওয়ের কথায় আস্থা রেখেই বলছি, বন্দুকের নলই শক্তির উৎস। বন্দুকের মাধ্যমেই বিপ্লব সাধিত হবে। আমাদের প্রথম পদক্ষেপ হবে সশস্ত্র কৃষক গেরিলা দল সংগঠিত করে গ্রামে গ্রামে অঞ্চলভিত্তিক ক্ষমতা দখল। একসঙ্গে সমস্ত ভারতবর্ষে বিপ্লব আনার মতো মানসিক এবং বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ক্ষমতা দখল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠা করলে তার অনুপ্রেরণা দাবানলের মতো আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়বে। পরবর্তী পর্যায়ে এই কৃষক গেরিলা দল সশস্ত্র সংগ্রামের ছোট ছোট ঘাঁটিগুলোকে বিস্তৃত করে সারা দেশে জনযুদ্ধের স্রোত বইয়ে দেবেন। গড়ে তুলতে হবে গণফৌজ, যে গণফৌজ প্রতিক্রিয়াশীল শক্তির মোকাবিলা করে তাদের উচ্ছেদ করবে। আমরা জানি প্রতিরোধ আসবেই। ক্ষমতায় অধিষ্ঠিত কোনো শ্রেণী বিনা আপত্তিতে কখনোই আসন ছাড়েনি। ইতিহাস এই কথাই বলে।
এই আপত্তির চেহারা হলো সশস্ত্র বলপ্রয়োগ। আগেকার সব আইন, সব গণতন্ত্রের মুখোশ খুলে রেখে ওরা বেয়নেট নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিপ্লবীদের উপর। একটা কথা জেনে রাখুন, প্রতিক্রিয়াশীল শক্তির বাঁচার এই লড়াইয়ে তাদের সঙ্গে সামিল হবে আজকের কমিউনিস্ট পার্টিগুলো। কারণ ইতিহাস বলছে, যখনই কোনো কঠিন সমস্যা এসেছে, ভারতবর্ষের পার্টিগুলো এমন সুবিধাজনক ভূমিকা নিয়েছে যেখানে তাদের অস্তিত্ব স্থির থাকে। আমাদের এই জন্যে প্রস্তুত থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমজীবী মানুষের সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠা, অথবা সর্বহারার একনায়কতন্ত্র। অর্থাৎ এই ব্যবস্থায় শ্রেণী ক্রমাগত সংখ্যায় কমে না, উল্টে বলা যেতে পারে বৃদ্ধি পায়। শ্রমিক শ্রেণী হলো একমাত্র শ্রেণী যে অন্য শ্রেণীর মানুষকে গ্রহণ করতে পারে। তাহলে আমাদের প্রধান কর্তব্য হলো গ্রাম দিয়ে শহর ঘেরাও করতে হবে। আপাতত আমাদের এই সংগঠনকে অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনারিজ নামে চিহ্নিত করা হয়েছে। মোটামুটি এই ব্যানারে আমরা কাজ শুরু করব। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে খোলাখুলি করতে পারেন। সুভাষদা বলল, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, আমরা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করছি তাদের নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া কতটা পরিষ্কার তা জেনে নেওয়া দরকার। আমরা যা করতে চলেছি তার পরিণাম সম্পর্কে ওয়াকিবহাল তো? আমি খারাপ দিকটার কথা বলছি। মহাদেববাবু বললেন, আমি তো তাই মনে করি। তারপর নিজের মনেই হাসলেন। সুভাষ, তোমার দোষ নেই। আমাদের চিন্তাভাবনা দীর্ঘকালের অভ্যেসে একই খাতে বয়ে চলেছে, কিন্তু এখন বোধহয় সেটাকে পাল্টাবার সময় এসেছে। যারা জলে ঝাঁপ দেবে তারা তো জানেই জলে ডুবে যাওয়াই সম্ভব। এ নিয়ে তর্কের কি প্রয়োজন? তুমি সতর্ক করছো যদি সে ভয় পায় তাহলে ঝাঁপ দেবে না, এই জন্যে? সেক্ষেত্রে সারা দেশের মানুষ যদি ভয় পায় তাহলে কোনো দিন কোনো কাজ হবে না। সাঁতার শিখতে হলে তো জলে নামতেই হবে। তাহলে এই সতর্কীকরণ কেন? আর পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারটা মধ্যবিত্ত মানসিকতা থেকেই বললে। ওভাবে কোনো কাজ হবে না তা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছি। কাজে নেমে লক্ষ্য এক হলে মানুষের প্রয়োজন তাদের একটা বোঝাপড়ায় আসতে বাধ্য করে, এবং সেটাই কাম্য। সুভাষদা এরকম কড়া অথচ পরিষ্কার জবাব পেয়ে আর কোনো কথা বললেন না। অনিমেষের একটা চিন্তা অনেকক্ষণ থেকে মাথায় পাক খাচ্ছিল। মহাদেববাবুর কথা শেষ হতেই সে জিজ্ঞাসা করল, কেন্দ্রীয় নেতৃত্ব কার হাতে? কোনো ব্যক্তি বিশেষের হাতে নয়। তুমি কি লেটেস্ট ইস্তেহার পাওনি? মহাদেববাবু তার ঝোলা থেকে হাতেড়ে একটা কাগজ বের করে অনিমেষের দিকে এগিয়ে ধরলেন। অনিমেষ সেটাতে চোখ রাখল। বর্তমান পরিস্থিতিতে কমিটি অফ কমিউনিস্ট রেভলিউশনারিজ কি করতে চায় তা বিশদভাবে ব্যাখ্যা করা আছে। ইস্তাহারের বিষয়বস্তু নিয়ে গত দুদিন তার সঙ্গে সুভাষদার যথেষ্ট আলোচনা হয়েছে। এমনকি গত রাতে কলেজ স্ট্রিটে মহাদেববাবুর সঙ্গে আলাপ হবার পর এ নিয়ে কথা বলেছে সে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত কিংবা বেরিয়ে আসা নেতারাই চীনের অনুসরণে সারা ভারতবর্ষে একটি অগ্নি বিপ্লবের সূচনা করতে চান। এখন তা ছড়িয়ে থাকা কিছু সতেজ মানুষের চিন্তায় আছে মাত্র। মহাদেববাবু এখনও তার দিকে তাকিয়ে আছেন দেখে অনিমেষ বলল, ঠিক আছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই? না। আচ্ছা, এবার একটা খবর দিই। ঠিক এই মুহূর্তে কলকাতা শহর এবং বিভিন্ন জায়গায় আমাদের মতো ছোট ছোট দলে আলোচনা এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সব সময় মনে রাখতে হবে, আমরা একা নই। প্রদীপ জ্বালার আগে যেমন সলতে পাকানোর প্রয়োজন হয়, তেমনি এখন আমাদের কাজ হচ্ছে বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করা। আমাদের কয়েকটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রথমত, সরকার আমাদের পছন্দ করবে না তা বলাই বাহুল্য। তারা একে রাষ্ট্রদ্রোহী কাজ বলে চিহ্নিত করবেই এবং বিনা বিচারে জেলে পুরবে আমাদের। এই জিনিসটি আমাদের এড়াতে হবে। আমরা চেষ্টা করব কোনো অবস্থাতেই যেন পুলিশের হাতে না ধরা পড়ি। যতটা সম্ভব গোপন কাগজপত্র যা আমাদের ভবিষ্যৎ কর্মসূচির সঙ্গে জড়িত আছে তার নিজের কাছে না রাখাই ভালো। অবশ্য এক্ষেত্রে ওদের ছলনার অভাব হবে না। চেয়ারম্যানের যে কোনো রচনা কিংবা রেডবুক কাছে থাকলেই ওরা সুযোগ পেয়ে যাবে।
কোনোভাবে যদি ধরা পড়তেই হয় তাহলে মনে রাখতে হবে যে কোনো অত্যাচারের সামনে দাঁড়িয়েও ঠোঁট খোলা চলবে না। পুলিশ প্রলোভন দেখাবেই এবং সেই ফাঁদে পড়ে সতীর্থদের নাম যে বিপ্লবী ফাঁস করে দেয় তার শাস্তি মৃত্যু। প্রত্যেক কমরেড যেন এই কথাটা মনে রাখেন। দ্বিতীয়ত, আমাদের আশেপাশের রাজনীতি অসচেতন মানুষকে চট করে এইসব কথা না বলাই ভালো। তারা উত্তেজিত হবে, গ্রহণ করতে না পারলে গুজব ছড়াবে এবং শেষে তাই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অনিমেষ প্রশ্ন করল, কিন্তু জনসাধারণকে সঙ্গে না পেলে কি করে বিপ্লব সম্ভব? অত্যন্ত বুদ্ধিমানের মতো প্রশ্ন। চেয়ারম্যান যখন পদযাত্রা শুরু করেছিলেন তখন সাধারণ মানুষকে ঘরে ঘরে গিয়ে বোঝাতে হয়নি। তারা বুঝেছিল এটা তাদের প্রয়োজন এবং তা বুঝেছিল বলেই তারা নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। মহাদেববাবু উত্তর দিলেন, ঠিক কথা, কিন্তু এদেশে তো কোনো বিদেশি শত্রু রাজত্ব করছে না, কিংবা দেশি একনায়ক নেই। যারা সরকারে আছে তাদের নির্বাচন করেছে জনসাধারণই। এখানকার রাজনৈতিক দলগুলো মিটিং ডাকলে এখনও হাজার হাজার মানুষ জড়ো হয়। এই মানুষগুলোকে সঙ্গে পেতে হলে কি তাদের বোঝাতে হবে না? অনিমেষের প্রশ্নটা সরাসরি। তুমি রেড বুক পড়েছ? হ্যাঁ। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় তার একটা ধারণা নিশ্চয়ই হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সব থিওরি সর্বত্র খাটে না। এদেশের মানুষ অন্ধ ধর্মবিশ্বাসী, ব্যক্তি পূজারী এবং রাজনৈতিক দলগুলোর পাইয়ে দেওয়ার টোপ খেতে অভ্যস্ত। এই খোলস ছেড়ে আচমকা এরা বেরিয়ে আসবে এমনটা ভাবা যেন আকাশকুসুম চিন্তা। তাই আমরা যা চাইছি তা কি এদের বোঝানো প্রথম কর্তব্য নয়? বিপ্লব তো জনসাধারণকে নিয়েই। অনিমেষ খুব ভেবেচিন্তে ধীরে ধীরে কথাগুলো বলল। যুক্তিপূর্ণ কথা, এবং একথা কেউ অস্বীকার করবে না। কিন্তু কিভাবে জনসাধারণকে বিপ্লব সচেতন করা যায় তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করছেন। আমরা নিশ্চয়ই জনসভা করে তাদের বোঝাতে পারি না, কারণ সরকার তা হতে দেবেন না। তাছাড়া জনসভার বক্তৃতা মানুষের বুকের ভেতর কতটা পৌঁছয় সে বিষয়ে সন্দেহ আছে। মহাদেববাবু চিন্তান্বিত গলায় বললেন। অনিমেষের বাঁ পাশের ভদ্রলোক বললেন, আমার মনে হয় এখানে আমরা একটা বিষয় এড়িয়ে যাচ্ছি। এই শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আনার জন্যে আমরা যে চেষ্টা করব তা তো কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়। আমাদের প্রতিটি পদক্ষেপ দেখে যদি জনসাধারণ সেটা বুঝতে পারে তাহলে মিটিং করে তাদের বোঝাতে যেতে হবে না। একটা সময় আসবে যখন তারা নিজেরাই সব মুখোশ খুলে আমাদের সঙ্গে যোগ দেবে। অনিমেষ জিজ্ঞাসা করল, এত নিশ্চিত হওয়া যাচ্ছে কি করে? ভদ্রলোক বললেন, খুবই সহজ। ভারতবর্ষের সাধারণ মানুষ অত্যাচারিত, নিঃস্ব। পৃথিবীতে এখন দুটো জাত আছে, এক দল ধনহীন, অন্য দল ধনবান। এই দুই দলই কে তাদের বন্ধু এবং কে শত্রু তা চিনতে ভুল করে না। আজকের কৃষক শ্রমিক খুব সহজেই আমাদের বুঝতে পারবে। সমস্যা হবে মধ্যবিত্তদের নিয়ে, তারাই ঘোঁট পাকাবে। তবে ঝড় যখন সত্যি উত্তাল হয় তখন একটা কলা গাছ কতক্ষণ মাথা তুলে দাঁড়াতে পারে? অনিমেষ কিন্তু এতটা নিশ্চিন্ত হতে পারছিল না। তার মনে হচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই এদিকটা চিন্তা করবেন এবং জনসাধারণকে সচেতন করার দায়িত্ব নেবেন। ট্রামে, বাসে, রাস্তায় মানুষকে দেখেও মনে হয় না তারা বিপ্লবেলে যোগ দেবে। কেউ যখন ঝামেলায় জড়াতে চায় না তখন কি করে এত নিশ্চিত হওয়া যায়? এই সময় মহাদেববাবু প্রস্তাব রাখলেন, অনিমেষ, জানি না তুমি এতে সন্তুষ্ট হবে কি না, তবে কেন্দ্রীয় নেতৃত্ব একটা প্রস্তাব নিয়েছেন। তারা প্রতিটি এলাকায় জনসাধারণকে জানাবার জন্যে দেওয়াল পোস্টার লেখার কথা বলেছেন। যে সমস্ত মানুষ এখনও মনস্থির করতে পারছেন না, এই সব পোস্টার দেখে তারা নিশ্চয়ই সক্রিয় হবেন। এটাকে পরোক্ষভাবে জনসচেতন করার চেষ্টা বলতে পারো। কথাটা এমনভাবে বলা যে অনিমেষ চমকে মুখ তুলছিল, কিন্তু মহাদেববাবুর গলায় কোনো জ্বালা ছিল না। কথা শেষ করে তিনি হাসছিলেন। অনিমেষ বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না। হাত নেড়ে ওকে থামিয়ে দিলেন মহাদেববাবু। না না না, তোমাকে এজন্য ক্ষমা চাইতে হবে না। যৌবনের ধর্মই হলো যাচিয়ে নেওয়া। তুমি ঠিক কাজই করেছ।
তবে একজন গেরিলা সৈনিক হিসেবে কতগুলো নিয়ম পালন করতে হয়। অনেক কিছু চট করে মনের সঙ্গে না মিললেও মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থের জন্যে তাই মান্য করা উচিত। নেতৃত্বকে প্রতি পায়ে অস্বীকার করা মানে বিপ্লবকে হত্যা করা। তুমি নিজেও একদিন এই সমস্যায় পড়বে, হয়তো তখন তোমাকেই খুব কঠোর ব্যবস্থা এ কারণে নিতে হতে পারে। সুভাষদা এতক্ষণ চুপচাপ শুনছিলেন, হঠাৎ প্রশ্ন করলেন, কিন্তু বিপ্লবের নেতৃত্ব কার হাতে থাকছে? জল যখন পাহাড় থেকে একবার নেমে পড়ে তখন সে কোন দিকে যাবে তাকে আগে থেকে অঙ্ক কষে বলা যায়? মহাদেবদা বললেন, কিন্তু গরিব ভূমিহীন কৃষকেরা যদি নেতৃত্বে না আসে তাহলে তো বিপ্লব মধ্যবিত্ত ভিত্তিক হয়ে যাবে, তাই না? অবশ্যই, এবং তারা যে আসবে না তা আমরা জানছি কি করে? অনিমেষের পাশের ভদ্রলোক বললেন, এটা তো তত্ত্বের কথা হলো। যতদিন গরিব শ্রমিক কৃষক নেতৃত্বে না আসছে, মার্ক্সবাদী লেনিনবাদী যোদ্ধারা উপযুক্ত এবং আদর্শ সময় পেয়েও নিষ্ক্রিয় হয়ে থাকবে। অনিমেষের এ সময়ে লেনিনের কথা মনে পড়ে গেল। লেনিন তো শ্রমিক কিংবা ভূমিহীন কৃষকের পরিবারের সন্তান ছিলেন না। অনিমেষ শেষে বলল, এই দেখুন, এখানে থিওরি আর জীবনের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তত্ত্ব মানলে লেনিনের উচিত ছিল না রাশিয়ার বিপ্লবের নেতৃত্ব দেওয়া। পাশের ভদ্রলোক খুশি হলেন। অনিমেষকে বললেন, ঠিক কথা বলেছেন। সেই সঙ্গে আপনার একটু আগের কথা, যাতে আপনি ভারতবর্ষের মানুষের অন্ধতা এবং নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিপ্লবের ব্যাপারটায় সন্দেহ করেছিলেন, তার বিরুদ্ধে একটা যুক্তি রাখছি। মার্ক্স বলেছেন, একমাত্র প্রচণ্ড ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব। এই ছবিটা কি বিপ্লবের আগের রাশিয়ার সঙ্গে মেলে? কথাবার্তা খুব জমে উঠলেও মহাদেববাবু বোধহয় আর বাড়াতে চাইলেন না। তিনি বললেন, আমার মনে হয় কিছু থিওরি সামনে রেখে কাজ শুরু না করলে আমাদের এগোনো সম্ভব নয়। কিন্তু সবসময় যে থিওরি আঁকড়ে থাকতে হবেই তারও কোনো মানে নেই। পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। এ ব্যাপারে কারো ভিন্ন মত পোষণ করা নিশ্চয়ই উচিত নয়। আচ্ছা, এবারে কাজের কথায় আসা যাক। আমাদের মধ্যে ওয়াল পোস্টার লেখার অভিজ্ঞতা কারো আছে? দুজন ছেলে হাত তুলল। মহাদেববাবু বললেন, খুব ভালো হলো। বাইরের কাউকে দিয়ে এখনই পোস্টার লেখানো উচিত হতো না। তোমরা রং নিয়ে আজ রাত থেকেই লেগে পড়ো। দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় আর ওদিকে সিঁথির মোড় পর্যন্ত দিন 7 মধ্যে যতটা সম্ভব কভার করবে। মনে রাখতে হবে, এমন সব দেওয়াল বেছে নেওয়া হবে যা সহজেই মানুষের চোখে পড়ে। ঘন ঘন লেখার দরকার নেই, মোটামুটি জায়গাটা কভার করলেই চলবে। বুঝতে অসুবিধা হচ্ছে? ছেলে দুটির একজন বলল, 7 দিনে এতটা জায়গা খুব বেশি মনে হচ্ছে না? দুজনের পক্ষে কি সম্ভব? মহাদেববাবু বললেন, আমরা চেষ্টা করব, তোমাদের সঙ্গে আমরাও থাকব। সুভাষদা বলল, কি স্লোগান লেখা হবে বলে দিন মহাদেবদা। মহাদেববাবু ঝোলা থেকে একটা কাগজ বের করে বললেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন এই স্লোগানগুলো লেখা হবে। বুর্জোয়া সংবিধান নিপাত যাক, পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড়, রেড বুক মার্ক্সবাদ লেনিনবাদের সংকলন, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বন্দুকের নল শক্তির উৎস, মাও সেতুং সূর্যের চেয়ে বড়, কারণ তাঁর চিন্তাধারা পৃথিবীর সর্বত্র আলো দেয়, সংশোধনবাদ নিপাত যাক, বিপ্লব দীর্ঘজীবী হোক। তোমরা এইগুলো কপি করে নাও। মহাদেববাবু কাগজটা ওদের দিকে বাড়িয়ে দিলেন। ওর পড়ার গুণে ঘরে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছিল। সুভাষদা বলল, মহাদেবদা, বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আরও সরাসরি কিছু কথা থাকলে ভালো হতো না? মহাদেববাবু বললেন, এখন সাধারণ মানুষের মনে এই ব্যাপারটা একটু আলোড়ন তুলুক, তাই কেন্দ্রীয় কমিটি চান। পরের স্টেজে ওগুলো আসবে। অনিমেষের পাশের ভদ্রলোক বললেন, পুলিশ আমাদের লিখতে দেবে? মহাদেবদা বললেন, না দেওয়াই স্বাভাবিক। আমাদের তৈরি হয়ে যেতে হবে। 2 জন লিখবে, 2 জন পাহারা দেবে। প্রথম দিকে শুধু পুলিশের কাছেই বাধা পাব, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস এবং সিপিএম প্রতিরোধ করবেই। সেজন্য
সংগঠন শক্তি আরও জোরদার করতে হবে। আলোচনা সভা ভাঙলে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল। আজ রাত 12টার সময় দমদম স্টেশনের সামনে একটি ছেলে আসবে সরঞ্জাম নিয়ে। অনিমেষ আর সুভাষদা ওর সঙ্গী হবে। অন্যজন কাজ শুরু করবে সিঁথির মোড়ে। যে দুজন তার সঙ্গে থাকবে তারা সময় জেনে চলে গেল। অনিমেষ বেরিয়ে আসছিল, কিন্তু মহাদেববাবু তাকে আরেকটু বসে যেতে বললেন। সুভাষদাকে বললেন, তুমিও থাকো সুভাষ। তারপর ঘর ফাঁকা হয়ে গেলে বললেন, সুভাষ, আজকের সভা সম্পর্কে তোমার মতামত কি? সুভাষ বলল, ভালো কাজ হয়েছে। কিন্তু অনিমেষ, তোমার কি দ্বিধা আছে? অনিমেষ মাথা নাড়ল। না, আমি এখন বিশ্বাস করি এই পথেই দেশের মুক্তি সম্ভব। এদেশে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গেলে বিপ্লব অবশ্যই প্রয়োজন। একথা ঠিক, বিদেশি শক্তি কিংবা প্রচণ্ড ডিক্টেটরশিপ থাকলে কাজটা সহজ হতো। আমরা সহজেই জনসাধারণকে সঙ্গে পেতাম, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। মহাদেববাবু বললেন, তোমায় একটা উল্টো প্রশ্ন করি, কেন নেই? অনিমেষ বলল, দেখুন, স্কুলে পড়ার সময় আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। দেশপ্রেমের ব্যাপারটা আমাকেও স্পর্শ করেছিল, কিন্তু খুব অল্প দিনেই আমার মোহভঙ্গ হয়। কংগ্রেস একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা জানতে দেরি হয়নি। তারপরেই কমিউনিস্ট পার্টির দিকে আমি আকৃষ্ট হলাম। লেনিন, মার্কসের কথা এবং লেখা পড়ে বিশ্বাস করলাম এই হলো একমাত্র পথ। কিন্তু এদেশের কমিউনিস্ট পার্টির চেহারা যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম, তখন অদ্ভুত বিষাদ এলো। এদের কাজকর্মের সঙ্গে মার্কস কিংবা লেনিনের কোনো সম্পর্কই নেই। বুঝলাম, সংসদীয় গণতন্ত্রের এই কাঠামোয় কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের মধ্যে পার্থক্যটা বেশি হতে পারে না। তখন মনে হতো, যদি একটা বিদেশি শক্তি আমাদের আক্রমণ করত, সব ভেঙে চুরমার করে দিত, তাহলে তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা যে শক্তি পেতাম, তা থেকে নতুন ভারতবর্ষ গড়া যেত। বলতে গেলে আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। এমন সময় সুভাষদার মাধ্যমে এই কর্মসূচি জানতে পারলাম। ঠিক এই রকম রাস্তাই তো আমি খুঁজছিলাম, তাই দ্বিধা থাকবে কেন? মহাদেববাবু বললেন, তুমি যে কোনো মুহূর্তে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত? অবশ্যই। তোমার বাড়িতে কে আছেন? প্রশ্নটা শুনে অনিমেষ মহাদেববাবুকে দেখল। বাড়ির কথা এখানে কেন? বোধহয় ওর চাহনি দেখেই মহাদেববাবু বিশদ হলেন। আমি তোমার অ্যাটাচমেন্টের কথা জানতে চাইছি। আমার ঠাকুরদা, বাবা, মা এবং পিসিমা। ভাই বোন নেই? না। তুমি পরিবারের একমাত্র সন্তান, ওরা তো তোমার ওপর নির্ভর করবেন। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি, দাদু পিসিমা এবং বাবা মা পরস্পরের উপর নির্ভর করতেই অভ্যস্ত। আর আমার দাদুর কথা বলছি, এদেশের বর্তমান কাঠামো ভেঙে ফেলতে যদি বিপ্লবের ঢেউ আসে এবং আমি যদি সেই আয়োজনে থাকি, তাহলে তিনি অখুশি হবেন না। অনিমেষ বলল, বেশ, সমস্যা তাহলে আর কিছু রইল না। অনিমেষের হাত ধরলেন মহাদেববাবু। তোমাকে যদি এই মুহূর্তে খুব বড় দায়িত্ব দেওয়া হয়, তুমি নেবে? বলুন। গতকাল তোমার সঙ্গে আলাপ হওয়ার পর কথাটা আমার মনে হয়েছে। আজ খোঁজ খবর নিয়েছি। অবশ্য সুভাষও তোমার হয়ে বলেছে আমাকে। তোমার বাড়ি উত্তর বাংলায়। চা বাগানের মানুষদের তুমি নিশ্চয়ই কিছুটা চেনো। আমাদের কর্মসূচির প্রথম পদক্ষেপ শহরের মানুষকে পরিস্থিতি সচেতন করা এবং গ্রামে বা মফস্বলে শ্রমিক কৃষক সংগঠিত করে এগিয়ে যাওয়া। আমি আজই এ নিয়ে কথা বলবো। তুমি যদি রাজি থাকো, তাহলে যে কোনো মুহূর্তে তোমাকে ওখানে যেতে হতে পারে। আমি রাজি। খুশি হলাম। আজ রাত্রে দেখা হবে তাহলে। পৃথকভাবে ওরা বেরিয়ে এসে চিড়িয়া মোড়ে দেখা করতেই সুভাষদা বলল, অনিমেষ, তুমি কি ভেবেচিন্তে সব কাজ করছো? প্রশ্নটায় একটু বিরক্ত হলো অনিমেষ। প্রশ্নকর্তা যেহেতু সুভাষদা, তাই সেটা প্রকাশ না করে বলল, একথা কেন বলছেন? তোমার এমএ পরীক্ষা সামনেই। তাতে কি হয়েছে? এখনই কলকাতা ছাড়লে পরীক্ষা দিতে পারবে। অনিমেষ হাসল। সুভাষদা, আমি যে বিষয় নিয়ে এমএ পড়ছি, তার ডিগ্রি পাওয়া কিংবা না পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই।
তাছাড়া আমরা যা করতে চলেছি তা সম্ভব হলে এ ধরনের ডিগ্রির কোনো প্রয়োজন হবে না। আর শুধু পরীক্ষা দেওয়ার কথা যদি বলেন, তাহলে তো তা যে কোনো মুহূর্তেই এসে দিয়ে যাওয়া যায়। তাহলে এতদিন এমএ পড়ছিলে কেন? কিছু করতে হয় তাই। তাছাড়া আমি এমএ পড়ছি এই ভাবনাটা অনেককেই নিশ্চিন্ত রাখত। তোমার আর কারো কাছে জবাবদিহি দেওয়ার নেই? প্রশ্নটা শুনেই অনিমেষের চোখের সামনে মাধবীলতার মুখ ভেসে উঠল। যে মেয়ে তার জন্য এক কথায় ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, তার সঙ্গে কথা বলাটা জরুরি ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো, আজ যদি সে পিছিয়ে আসতো তাহলে বাকি জীবনটা বেঁচে থাকার কোনো কারণ থাকতো না। সে যাই করুক, নিশ্চয়ই মাধবীলতা তাকে সমর্থন করবে। মাধবীলতা তার থেকে মোটেই ভিন্ন নয়। অনিমেষ উত্তর দিল, সুভাষদা, সেটা দেওয়া হয়ে গেছে। সুভাষদা অবাক গলায় জিজ্ঞাসা করল, কার কাছে? আমার নিজের কাছেই। অনিমেষ হাসছিল। সুভাষদা জিজ্ঞাসা করল, সিগারেট আছে অনিমেষ? অনিমেষ ঘাড় নাড়ল, না। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে সিগারেটের দোকান খুঁজতে লাগলো। এখন নিশুতি রাত, স্টেশনের দিকে গেলে অবশ্যই দু একটা দোকান খোলা পাওয়া যাবে, কিন্তু এ তল্লাটে কোথাও আলো জ্বলছে না। কাশীপুর ক্লাবের পাঁচিলের ওপর ছেলে দুটো কাজ করছে। এদিকটায় লোকজনের ঘনবসতি নেই বলে কাজেরও সুবিধে। অনেকটা জায়গা নিয়ে লেখা হচ্ছে, বন্দুকের নলই শক্তির উৎস। লক্ষ্য করেছিল অনিমেষ, ছেলেটার হাতের এক একটা টানে কি সহজে রেখাগুলো জ্যান্ত অক্ষর হয়ে যাচ্ছিল। ঠিক 12টার সময় ওরা মিলিত হয়েছিল। দমদম স্টেশনের চত্বরটা তখন বাজারের মতো সরগরম। সুভাষদা একটু ইতস্তত করছিল ওখানে কাজ শুরু করতে। প্রথমেই লোকের দৃষ্টি আকর্ষণ করা উচিত হবে না। ওরা তাই একটু সরে এসে লেখা শুরু করেছে। ছেলে দুটোর হাত খুব ভালো। এরই মধ্যে দুটো লেখা হয়ে গেছে। রঙের কৌটো মাটিতে রেখে ছেলে দুটোর একজন বলল, বিড়ি খাবেন? সুভাষদা হাত বাড়ালো, বেশি থাকলে দাও। পকেট থেকে দুটো বিড়ি বার করে ওদের হাতে ধরিয়ে দিয়ে ছেলেটি কাজে ফিরে গেল। সুভাষদা নিজেরটা ধরিয়ে অনিমেষের মুখের সামনে হাতের আড়ালে বাঁচানো আগুন এগিয়ে ধরল। অনিমেষ বিড়িতে টান দিতেই একটা কটু গন্ধ জিভে গলায় ছড়িয়ে পড়ল। শরীর গুলোচ্ছিল প্রথমে, কিন্তু ক্রমশ ঠিক হয়ে এলো। সুভাষদা বলেছিল, বিড়িটা অভ্যেস করাই ভালো। প্রথম কথা, পয়সা খরচ কম, আর সবচেয়ে উপকারী যেটা সেটা হলো ক্যান্সার হয় না। বিড়ি খেলে ক্যান্সার হয় না? শুনেছি সিগারেটের কাগজটার ধোঁয়াই সবচেয়ে ক্ষতিকর। বিড়িতে সেই ধোঁয়াটা নেই। বাংলাদেশের গ্রামের মানুষের কজনার ক্যান্সার হয়? বিড়ির টান এখন ভালো লাগছে। অনিমেষ ভাবছিল এবার থেকে বিড়িই খাবে। পয়সা সাশ্রয়ের চিন্তাটাই মাথায় ছিল। হঠাৎ মনে হলো, মাধবীলতার সঙ্গে হাঁটতে হাঁটতে যদি সে বিড়ি খায় তাহলে কি প্রতিক্রিয়া হবে। সত্যি, আমরা কতগুলো ব্যাপার নিজেদের ইচ্ছে মতন সাজিয়ে নিই এবং তার ব্যতিক্রম হলেই আমাদের চোখে দৃষ্টিকটু লাগে। যেমন সিগারেট খাওয়ার বদলে বিড়িটার চল যদি শিক্ষিত মানুষের মধ্যেই স্বাভাবিক হতো, তাহলে সে প্রতিক্রিয়ার কথা ভাবত না। সামনের রাস্তা দিয়ে এখন কদাচিৎই গাড়ি যাচ্ছে। নিস্তব্ধ এই রাত্রিরে দেওয়ালের গায়ে অক্ষরগুলো জন্ম নিচ্ছিল, বন্দুকের নলই শক্তির উৎস। লেখার ভঙ্গিতে একটা উদ্দাম বিদ্রোহের চেহারা আছে। বন্দুক শব্দটা দেখতে দেখতে অনিমেষের সামনে একটা ছবি ফুটে উঠল। কিউবার জঙ্গলে এগিয়ে যাওয়া বিপ্লবী সেনার হাতের বন্দুকের শেষ টোটা ফুরিয়ে যাওয়ার পরে মরিয়া হয়ে সে শত্রুকে আঘাত করছে লাঠির মতো ব্যবহার করে। বন্দুকের বারুদের অভাব বুকের বারুদ পূর্ণ করেছে। সেই দেখা ছবিটাই এখন চোখের সামনে ভাসল। বিপ্লবে বন্দুক অনিবার্য, অথচ সে কখনো বন্দুক স্পর্শ করেনি। অস্ত্র ব্যবহারে দক্ষতা না থাকলে শিক্ষিত প্রতিপক্ষের মুখোমুখি হতে চাওয়া বোকামি ছাড়া কিছু নয়। দেশের সৈন্য বিভাগ শুধু এই ব্যাপারেই দীর্ঘকাল ধরে শিক্ষা পেয়ে এসেছে। তাদের বিরুদ্ধে একদম আনাড়ি হাতে বন্দুক ধরলে কয়েক মুহূর্তেই বিপ্লবের স্বপ্ন আকাশ কুসুম হয়ে যাবে। তাহলে প্রদীপ জ্বালার আগে তাই সলতে পাকানোটা শেখা দরকার। এই প্রস্তুতিটা কিভাবে হবে? নেতারা ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই চিন্তা করছেন। অস্ত্রশিক্ষা যখন একান্ত প্রয়োজন, তখন তার শিক্ষকও দরকার। এদেশে যারা রাজনীতি করেন তাদের এই ব্যাপারে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই।
আর যাই হোক, ধুতি সামলে রাইফেল ছোঁড়া যায় না। সেক্ষেত্রে সামরিক শিক্ষায় শিক্ষিত মানুষের সাহায্য দরকার হবে। সেটা কি করে সম্ভব? ভারতবর্ষের সাধারণ মানুষ দূর থেকে গাদা বন্দুক দেখার অভিজ্ঞতা নিয়েই বেঁচে আছে। পরের সমস্যা হলো, শক্তির উৎস বন্দুক যদি হয় তাহলে সেটা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করা প্রয়োজন। আধুনিক সমরবিদ্যায় শিক্ষিত বাহিনীর সঙ্গে লড়তে গেলে আধুনিক অস্ত্রের প্রয়োজন। সেটা এদেশে সংগ্রহ করা অসম্ভব। তাহলে বিপ্লবের প্রাথমিক প্রয়োজনগুলো যদি না মেটানো যায়। ক্রমশ অস্থির হয়ে পড়ল অনিমেষ। টান না দেওয়ায় বিড়ি নিভে এসেছিল। বিরক্তিতে সেটাকে ছুঁড়ে ফেলল সে। সুভাষদা বোধহয় লক্ষ্য করেছিল ওর অন্যমনস্কতা। জিজ্ঞাসা করল, কি হয়েছে? অনিমেষ সুভাষদার মুখের দিকে তাকালো। অনিয়মে মুখটা কালো হয়ে আছে। ঠোঁটে বিড়ির লাল আগুন জোনাকির মতো জ্বলছে। ওই আগুনটার দিকে তাকিয়ে অনিমেষের মনে হলো সে নিশ্চয়ই খুব ভাবপ্রবণ। তা না হলে একসঙ্গে কাজে নেমে সুভাষদা যা চিন্তা করে না তাই সে করছে কেন? কোনো কাজ করতে গেলে তার মাথায় হাজারটা সম্ভাব্য ভাবনা চলে আসে। সুভাষদা তাকিয়ে আছে দেখে অনিমেষ বলল, ভাবছিলাম এত বন্দুক পাওয়া যাবে। কথাটা সহজ করার জন্য বলে ফেলে হাসল সে। সুভাষদা বুঝতে পারল না অর্থ। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, মানে? বিপ্লবের জন্য কত বন্দুক দরকার হিসেব করেছেন? এবার শব্দ করে হাসল অনিমেষ। মনের ভেতর যে প্রশ্নটা এতক্ষণ পাক খাচ্ছিল সেটাকে এত সহজ ভঙ্গিতে বের করে দিতে পেরে স্বস্তি পেল সে। সুভাষদার মুখের রেখাগুলো সহজ হয়ে এলো। যদি প্রয়োজন হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এক একটি বন্দুকে রূপান্তরিত হবে। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সরকারের সঙ্গে লড়তে গেলে অস্ত্র দরকার। ও নিয়ে চিন্তা করো না। প্রয়োজন তীব্র হলে কোনো কিছুই বাধা হয় না। ওদিকে ততক্ষণে লেখাটা শেষ হয়ে গেছে। ছেলে দুটো জিনিসপত্র গুটিয়ে একটু সরে এসে নিজেদের শিল্পকর্ম দেখছিল। সত্যি খুব সুন্দর হয়েছে লেখা। অনিমেষ মনে মনে তারিফ করল। বেশ তেজ আছে অক্ষরগুলোর মধ্যে। ওরা পরবর্তী জায়গার জন্য এগিয়ে গেল। শেটলেনের মুখে একটা ভালো জায়গা বেছে নিয়ে ওরা কাজে লেগে গেল। কোথাও সামান্য শব্দ নেই। পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার লেখার আয়োজন চলল। পাশের একটা রকে অনিমেষ বসেছিল। সুভাষদা রাস্তার উল্টো দিকে জল বিয়োগ করে এসে দাঁড়াতেই গলি থেকে 5-6 জন লোক দৌড়ে এসে ওদের সামনে থমকে দাঁড়ালো। লোকগুলো অনিমেষদের বোধহয় এখানে আশা করেনি। একটু থতমত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ওরা 2-3টে দলে ভাগ হয়ে ছুটে গেল এপাশ ওপাশ। ওরা চলে যাওয়া মাত্র দূরে কোথাও আওয়াজ উঠল। চিৎকার করছে কেউ এবং ক্রমশ শব্দটা বাড়তে লাগলো। অনিমেষ চাপা গলায় জিজ্ঞাসা করল, লোকগুলো কারা হতে পারে বলুন তো? বুঝতে পারছি না। ওয়াগন ব্রেকার কিংবা ডাকাত হতে পারে। কি করবেন? শব্দটা এগিয়ে আসছিল, যেন অনেক লোক কাউকে তাড়া করে আসছে। ছেলে দুটোর একজন বলল, আমাদের আর এখানে থাকা উচিত হবে না। সুভাষদাও মাথা নাড়ল, হ্যাঁ, জলদি পা চালাও। আঁকার জিনিসপত্র হাতে নিয়ে ওরা চিড়িয়া মোড়ের দিকে জোরে হাঁটতে লাগলো। ওরা যখন রেডিও গলির মুখে পৌঁছেছে ঠিক তখন সামনের রাস্তায় 2টো হেডলাইটকে ছুটে আসতে দেখল। অনিমেষ চাপা কণ্ঠস্বর শুনতে পেল, লুকিয়ে পড়ো চটপট। সে কিছু বুঝে ওঠার আগেই জিপটা পাশে এসে দাঁড়ালো শব্দ করে। 2-3 জন লোক লাফ দিয়ে নেমে চেঁচিয়ে উঠল, হ্যান্ডস আপ! অনিমেষ সেই মুহূর্তে আর চোখে দেখতে পেল তার পাশে শুধু আঁকিয়ে ছেলে দুটোর একজন ভীত মুখে দাঁড়িয়ে আছে। সুভাষদা কথাটা বলেই কি করে যে হাওয়ায় মিলিয়ে গেল কে জানে। লোকগুলোর নির্দেশ মান্য করার সময় ওদের হাতে চকচকে অস্ত্র নজরে পড়েছিল। একজন মোটামতো লোক জিপে বসেই জিজ্ঞাসা করল, এত রাত্রে এখানে কি করছেন? 2টো হাত মাথার উপরে। অনিমেষ বলল, প্রয়োজন ছাড়া কেউ বের হয়? লোকটা অত্যন্ত বিরক্ত হলো। যা প্রশ্ন করেছি তার উত্তর দিন। কাজ ছিল। কি কাজ? লেখালেখি। লেখালেখি? রাত্রির বেলায় রাস্তায় ঘুরে আপনারা পদ্য লিখছেন? পদ্যের আপনি কিছু বোঝেন? শাট আপ! আমাকে পদ্য বোঝানো হচ্ছে। নাম কি? অনিমেষ মিত্র। ততক্ষণে 2 জন পুলিশ ওকে সর্বাঙ্গে হাতিয়ে দেখেছে। ওর সঙ্গী ছেলেটিও বাদ পড়েনি, কিন্তু তার হাত থেকে ওরা 2টো রংমাখা তুলি উদ্ধার করে বীর দর্পে অফিসারটির দিকে এগিয়ে গেল।
নাম শুনে অফিসারটি ঘাড় ঘুরিয়ে পাশের লোকটিকে কিছু জিজ্ঞাসা করে মাথা নাড়ল। তারপর তুলি দুটো দেখতে পেয়ে বলল, কোন পার্টি? পার্টি ফাটি নয়। পার্টি নয় তাহলে তুলি দিয়ে কি লেখা হচ্ছিল? লেখা হয়নি, লিখব বলে ভাবছিলাম। ভাবছিলেন কি সেটা? কলকাতাকে আরও সুন্দর করে তুলুন, কলকাতা তিলোত্তমা হবেই, কলকাতার অন্য নাম ভালোবাসা, এইসব। কথাটা শেষ হওয়া মাত্র হো হো করে হাসতে লাগলো অফিসার। পুলিশগুলোও দাঁত বের করলো দেখা দেখি। হাসি শেষ করে অফিসার বলল, হয় মাথা খারাপ নয় কবি টবি হবে। নামটাও যেন কাগজে দেখেছি মনে হচ্ছে। অনিমেষ জিজ্ঞাসা করল, আমি হাত নামাতে পারি এবার? নামান। থাকা হয় কোথায়? এতক্ষণ একটা জেদের ঘোরে কথা বলছিল অনিমেষ। অফিসার ঠিকানা জিজ্ঞাসা করতেই সে থিতিয়ে গেল। ঠিকানা জানার পর এরা যদি তাকে সেখানে নিয়ে যেতে চায় তাহলে না, ভুল ঠিকানা বলা চলবে না। ঠিক সেই সময় শেটলেন থেকে 3-4 জন লোক খুব উত্তেজিত হয়ে বেরিয়ে পড়ল। তারা দমদম রোড দিয়ে এই দিকেই আসছিল। অফিসার সেদিকে তাকিয়ে বলল, এরা আবার কে? পুলিশের জিপ দেখে লোকগুলোর উৎসাহ যেন আরও বেড়ে গেল। পুলিশ পুলিশ বলে চিৎকার করে ওরা ছুটে আসতে কনস্টেবল 3 জন এগিয়ে গেল অনিমেষের পাশ থেকে। লোকগুলো একই সঙ্গে হাউমাউ করে কথা বলছিল। অফিসারের ধমকে ওরা একটুও শান্ত হচ্ছিল না। অনিমেষ বুঝল একটু আগে মারাত্মক কিছু হয়ে গেছে শেটল্যান্ডের ভেতর। কয়েকটা লোক একটা বাড়ির দরজা ভেঙে ডাকাতি করেছে। বাধা দিতে গিয়ে বাড়ির একটি ছেলে খুন হয়েছে। ওরা যখন এইসব কথা পুলিশকে জানাচ্ছে তখন অনিমেষের পাশে দাঁড়িয়ে আঁকিয়ে ছেলেটি ফিসফিস করে বলল, চলুন পালাই। অনিমেষ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওদের দিকে নজর বোলালো। অফিসারের সামনে নালিশ জানাতে আসা লোকগুলো দেওয়ালের মতো আড়াল করে দাঁড়িয়ে আছে। কনস্টেবলগুলো অনেকটা দূরত্বে মন দিয়ে কথা শুনছে। এখন যদি পালানো যায় তাহলে ধরা পড়ার সুযোগ কিছুটা কম। যদিও পালাবার রাস্তা একটাই, পেছনের রেডিও গলি, কিন্তু সেটা অনেকটা দূর অবধি সোজা দেখা যাচ্ছে এবং রাস্তার আলোগুলো খুব উজ্জ্বল। ওই গলি দিয়ে দৌড়লে এরা অনেকক্ষণ দেখতে পাবে। ছোটার সময় যদি পা বিশ্বাসঘাতকতা করে তাহলে হয়ে গেল। কিন্তু সুভাষদারা কোথায় গেল? অনিমেষ কাছে পিঠে লুকোবার জায়গা দেখতে পেল না। পাশের ছেলেটি আবার জিজ্ঞাসা করল, কি করবেন? পালানো যাবে না। যাবে। চোখের ইঙ্গিত করে ছেলেটি আচম্বিতে দৌড় শুরু করলো। অনিমেষ জায়গাটা লক্ষ্য করেনি। পেছনের নর্দমার পাশ দিয়ে সরু একটা পথ বাড়িগুলোর মধ্যে ঢুকে গেছে। রেডিও গলি নয়, ছেলেটি ওই সরু পথের মধ্যে ছুটে গেল। এক পলকও নয়। অনিমেষ বুঝে নিল আর এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। ওর সঙ্গীর ছুটে যাওয়ার জবাবদিহি তাকেই করতে হবে। নিজের অজান্তেই পা চালালো অনিমেষ। সে যখন নর্দমা পেরিয়ে সরু পথটার মুখে, ঠিক তখনই পুলিশগুলোর নজর পড়ল এদিকে। সঙ্গে সঙ্গে হৈ হৈ আওয়াজ উঠল। একটা থান ইট অনিমেষের শরীর ঘেঁষে তীব্র বেগে ছুটে দেওয়ালে লেগে টুকরো হলো। চকিতে ঘাড় ঘুরিয়ে অনিমেষ দেখল কতগুলো শরীর তার দিকে ছুটে আসছে। অন্ধকার গলির ভেতর অনিমেষ ঢুকে পড়ল। একপাশে সরু নর্দমা, অন্যদিকে সাঁচির বেড়ার ঘর। এদিকটা যাতায়াতের পথ নয়। অনিমেষ প্রাণপণে ছুটছিল। পায়ের তলায় ভাঙা ইট, রাজ্যের আবর্জনা, একটু আলো চোখে পড়ছে না। সঙ্গী ছেলেটির কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না। রাস্তাটা কোথায় গিয়েছে এসব ভাববার কোনো অবকাশ নেই। অনিমেষ অন্ধের মতো ছুটছিল। 2-3টে মোড় পেরিয়ে হঠাৎ সতর্ক হয়ে গেল সে। সামনে চকচক করছে জল কাদা, অর্থাৎ নর্দমাটা এখানে অনেকটা চওড়া হয়ে গিয়েছে এবং আর এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। প্রায় খাঁচায় পড়া ইঁদুরের মতো অনিমেষ পেছন দিকে তাকালো। অস্পষ্ট কথাবার্তা শোনা যাচ্ছে এবার। কনস্টেবলগুলো কি এই পথে ঢুকে পড়েছে? হঠাৎ আঁকিয়ে ছেলেটির ওপর মেজাজ গরম হয়ে গেল অনিমেষের। কি দরকার ছিল এভাবে পালানোর? অফিসারটি বেশ ভালোই ব্যবহার করছিল। তাছাড়া শেটল্যান্ডের লোকগুলোকে নিয়ে ব্যস্ত থাকতে হতো ভদ্রলোককে। ছেলেটা যদি এই পথেই আসে তাহলে যাবে কোথায়? অনিমেষ নর্দমাটা পার হবার চেষ্টা করল না। উল্টো দিকে একটা তেতলা বাড়ির পেছন দিক। চিৎকার চেঁচামেচিতে দোতলার ঘরে আলো জ্বলে উঠেছে। এপাশে সাঁচির বেড়ার ঘরগুলোর দিকে চকিতে নজর বোলাতে গিয়ে একটা ছোট ফাঁক চোখে পড়ল। কোনো রকম দ্বিধা না করে অনিমেষ সেই ফাঁক দিয়ে এগিয়ে গেল। বাঁশের কোনায় লেগে জামার হাতাটায় টান পড়তেই কেউ চিৎকার করল, কে? জামাটাকে ছাড়িয়ে অনিমেষ দ্রুত এগোতেই একটা উঠোন দেখতে পেল। যে কে বলে ডেকেছিল তার সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু সবাই যদি জেগে ওঠে তাহলে আর দেখতে হবে না। ওপাশের পথটায় কথাবার্তা শোনা যাচ্ছে। পুলিশগুলো নিশ্চয়ই এতক্ষণে নর্দমাটার কাছে এসে গেছে। অনিমেষ চারপাশে খালি বারান্দা দেখতে পেল।
তারপর দ্রুত পা চালালো বাইরে বেরোবার পথটার দিকে। গলিটা সরু, দুপাশে বস্তি বাড়ি। বাঁদিকের পথটা নিশ্চয়ই দমদম রোডে গিয়ে পড়েছে। ওদিকে এগোলে পুলিশের জিপের সামনে পড়তে হবে। কয়েক পা পেছনে এগোতে কাশির শব্দ কানে এলো। অনিমেষ দেখল একটা দাওয়ার উপর হয়ে বসে আছে কেউ। কাশিটা তারই গলা থেকে আসছে। অনিমেষের মনে হলো লোকটা তাকে দেখেছে, কিন্তু দেখলে তো তার দিকে সরাসরি তাকাতো, ওভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবে কেন? অনিমেষ কি করবে বুঝতে না পেরে আর এক পা এগোতেই লোকটি বলল, খোকা এলি? সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল অনিমেষ। লোকটি কারো জন্য অপেক্ষা করছে এত রাত্রে, কিন্তু তাকে এত কাছে দেখেও ভুল করছে কেন? গলার স্বরে বোঝা যায় বেশ বয়স হয়েছে। ও খোকা এলি নাকি? নিজের অজান্তেই অনিমেষ বলল, রাত কত হলো? এত দেরি করতে হয় বাপ, আমি যে ঘুমোতে পারি না। বৃদ্ধ খক খক করে কাশতে লাগলো। এবার ঠিক এই সময় ওপাশের বস্তিতে কথাবার্তা শোনা গেল। পুলিশগুলো ওখানে ঢুকলো কিনা কে জানে। ও খোকা যা, ঘরে যা। ওপাশে আবার হইচই হয় কেন? বুড়োর গলায় উদ্বেগ ফুটে উঠল। জায়গাটায় দাঁড়ানো আর নিরাপদ নয়। অনিমেষ ইতস্তত করছিল। এতক্ষণে সে বুঝে গেছে বৃদ্ধ চোখে দেখতে পায় না। এত রাত্রেও ছেলের পথ চেয়ে জেগে বসে আছে। কোনো কিছু কিন্তু না করে সে দাওয়ায় উঠে এলো। দরজাটা ভেজানো, বারান্দায় দাঁড়িয়ে থাকতে আর সাহস হচ্ছিল না। অথচ ভেতরে যেতেও কুণ্ঠা হচ্ছিল, কারণ ঘরের ভেতরে আর কে আছে সে জানে না। তাকে দেখে নির্ঘাত চিৎকার উঠবেই। এ বাড়ির সমস্ত লোকই তো আর অন্ধ হতে পারে না। অতএব ভেতরে পা দেওয়া মানে স্বেচ্ছায় ধরা দেওয়া। কিন্তু পুলিশগুলো কি ওদেরই শেটল্যান্ডের হত্যাকারী বলে ঠাউরেছে? সঙ্গে সঙ্গে অনিমেষ ঠান্ডা হয়ে গেল। অনিমেষ নিঃশব্দে বুড়োর দিকে এগিয়ে গেল। বুড়োকে সব কথা খুলে বললে কেমন হয়? বিনা কারণে পুলিশের রোষে পড়েছে জানলে যদি বুড়োর দয়া হয়। কিন্তু মুখ খোলার আগেই দরজায় শব্দ হলো। অনিমেষ চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল দরজায় একটি রোগা শরীর দাঁড়িয়ে আছে। এত রোগা যে দেখলেও বিশ্বাস হয় না। আধো অন্ধকারেও সেই মুখ চোখে বিস্ময় ফুটে উঠল। তারপরেই চিৎকার করার জন্য মুখ হাঁ হলো। অনিমেষ সঙ্গে সঙ্গে দুটো হাত জড়ো করতেই শব্দটা বের হলো না। আমাকে বাঁচান, ফিসফিস করে উচ্চারণ করল অনিমেষ দরজার কাছে এগিয়ে গিয়ে। রক্তহীন শরীর, কোটরে ঢোকা চোখ, বয়স বোঝা মুশকিল। বৃদ্ধা ওকে খুঁটিয়ে দেখছিল। এবার গলার স্বরে যেটুকু আওয়াজ হয়েছে তাতেই বোধহয় বুড়োর খটকা লেগেছে। সঙ্গে সঙ্গে রেকর্ড বাজল। কে কে এলো? খোকা এলো না? খোকা। ওপাশের বস্তি এখন জেগে উঠেছে। পুলিশগুলো বোধহয় সবাইকে ডেকে ডুকে কিছু বলছে। রাত বেশি বলেই বোধহয় মানুষের উৎসাহ কম। পুলিশ বস্তি থেকে বেরিয়ে সরু গলিটায় টর্চ ফেলতে লাগলো। আর একটু এগোলেই এই বারান্দাটা নজরে এসে যাবে। আমাকে বাঁচান, আমি নির্দোষ। অনিমেষ আবার প্রার্থনা করল। কে কথা বলে? বুড়োর গলায় সন্দেহ এবার। খোকা। তীক্ষ্ণ একটা কণ্ঠস্বর বাজল ওই রোগা শরীর থেকে। খোকা শুয়ে পড় বাবা, রাত ফুরিয়ে এলো। তৃপ্তির গলা এবার। টর্চের আলো এগিয়ে আসছে। অনিমেষ দেখল বৃদ্ধা দরজার থেকে সরে দাঁড়ালো সামান্য, এবং প্রথম সুযোগেই সে ঘরের ভেতর চলে এলো। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না সে, কারণ বৃদ্ধা এর মধ্যে দরজা ভেজিয়ে দিয়েছে এবং তীক্ষ্ণ কণ্ঠস্বরে জানতে চেয়েছে, কে তুমি? গলার স্বর উচ্চগ্রামে নয়, কিন্তু খুব জেদি এবং শীতল। আমি রাজনীতি করি মা। শেষ শব্দটি উচ্চারণ করার আগে অনিমেষের একটুও মানসিক প্রস্তুতি ছিল না, তাই নিজের কানেই শব্দটা ঠেকল। ভোটের লোক? না না, আমরা অন্য রাজনীতি করতে চাই। এই কে তুই? বাইরে হাঁক উঠল। আমি নিবারণ দাস। আপনারা কে? বুড়োর গলা। পুলিশ। এখানে বসে আছিস কেন? ঘুম আসে না বাবু, চোখে দেখি না, ঘুমও আসে না। আরেকটি হেঁড়ে গলা বোধহয় জরিপ করেই বলল, এ শালা অন্ধ। এদিকে কাউকে আসতে দেখেছিস? আমি তো চোখে দেখি না বাবু। ফালতু সময় নষ্ট করছিস, ফিরে চল। কয়েক মুহূর্ত বাদেই গলিটা নিস্তব্ধ হয়ে গেল।
কাঠ হয়ে দাঁড়িয়েছিল অনিমেষ। এতক্ষণের উত্তেজনায় শরীর আর খাড়া থাকতে চাইছিল না। সে হাঁটু গেড়ে অন্ধকারে বসে পড়ল। সেই সময় বাইরে থেকে বুড়োর চাপা গলা ভেসে এলো, খোকার মা, খোকা আজ আবার কি করে এলো? পুলিশ আসে কেন? ঘুমো তো, চেঁচিয়ে পাড়া জাগিও না। বৃদ্ধা ধমকে উঠল। হ্যাঁ, এইবার ঘুম আসছে মনে হয়, বুড়ো বিড়বিড় করল। সাদা কাপড়টাকে ঘরের এক কোণে হেঁটে যেতে দেখল অনিমেষ। এই অন্ধকারেও সে ঘরের মধ্যে দারিদ্র্যের একটা গন্ধ টের পাচ্ছিল। কেমন একটা চিমসে হাওয়া পাক খাচ্ছে এখানে। এবং তখনই সে টের পেল এখানে শুধু ওরা দুজনই নেই, আরও কয়েকটা নিঃশ্বাস পড়ছে মেঝেতে। ভালো করে দেখতে চেষ্টা করল অনিমেষ। হ্যাঁ, বৃদ্ধা যেদিকে গিয়ে বসেছে সেদিকের মেঝেতে 3টে শিশু শুয়ে আছে। তুমি চোর ডাকাত নাও তো? আমাকে দেখে কি তাই মনে হয়? চেহারা দেখে আজকাল কিছু বোঝা যায় না। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আমরা রাস্তায় পোস্টার লিখছিলাম, এমন সময় পুলিশ তাড়া করল। আমাদের লেখাগুলো ওদের পছন্দ নয়। কী লেখা? আমরা এদেশের নিয়মগুলো ভাঙতে চাই। এই সব মন্ত্রী নেতাদের সরিয়ে এমন একটা সরকার আনতে চাই যেখানে ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকবে না। জানি না তুমি সত্যি বলছো কি না, কিন্তু তোমাকে হুট করেই ঘরে ঢুকতে দিলাম কেন জানো? আপনার দয়া। মোটেই না। বাইরের বুড়ো মানুষটা যদি ভুল বুঝেও নিশ্চিন্ত হয়, তাহলে বাকি রাতটা একটু ঘুমোতে পারবে। উটকো লোককে এভাবে ঘরে ঢোকানো অন্যায়, কিন্তু অন্ধ মানুষটার জন্যে। বৃদ্ধার গলা বুজে এলো। সামান্য কান্নার আওয়াজ ঘরে পাক খেল। অনিমেষ অনেকক্ষণ কথা বলতে পারল না। নিজেকে সামলে নিয়ে বৃদ্ধা বলল, ভোর হবার আগেই তুমি চলে যেও, মানুষটার জাগবার আগেই। আচ্ছা। খানিকক্ষণ চুপচাপ। রাত ঘন হলে কতগুলো নিজস্ব শব্দ সৃষ্টি করে, সেগুলো মাঝে মাঝে কানে আসছিল। ভীষণ ক্লান্ত লাগছে এখন। সুভাষ দ্বারা ধরা পড়ল কিনা বোঝা যাচ্ছে না। যদি ধরা পড়ে তাহলে শেটলেনের ঘটনায় ফেঁসে যাওয়া বিচিত্র নয়। প্রথম রাতেই কি বিভ্রাট হলো। তোমার মা বাপ নেই? ঘরের কোণ থেকে গলা ভেসে এলো। কেন? রাত্রিরে বাড়ি ফিরছ না, তাদের চিন্তা হবে না? হঠাৎ অনিমেষের বুকের ভেতরটা ভারী হয়ে এলো। সত্যি, কলকাতা শহরে তার জন্যে চিন্তা করার কেউ নেই। কথাটা মাথায় আসতেই বিদ্যুৎ ঝলকের মতো একটা মুখ মনের মধ্যে চলকে উঠল। যতক্ষণ সে অন্যায় করবে না, ততক্ষণ সেই মুখ আমৃত্যু তাকে সমর্থন করে যাবে। অনিমেষ বলল, চিন্তা তো হবেই, কিন্তু ভালো কাজ করতে গেলে তো ঘরে বসে থাকলে চলবে না। তুমি মদ খাও? না। বিয়ে করেছ? না। উত্তরটা শোনা মাত্র একটা দীর্ঘশ্বাস পড়ল। সেই শব্দ এত দূরে বসেও যেন অনুভব করল অনিমেষ। বুড়োর গলায় খোকা ডাকটা এই মুহূর্তে তার কাছে জলের মতো স্পষ্ট। খুব নরম গলায় সে জিজ্ঞাসা করল, এরা কে? আমার নাতি নাতনি। ওদের মা বাবা? মা চলে গেছে, বাপ মাতাল, অর্ধেক দিন বাড়ি ফেরে না। আমরা দুজন এদের পাহারা দিই। ঝিয়ের কাজে আর কটা টাকা পাই। এবার নিঃশ্বাস ভীষণ ভারী। তারপর সব চুপচাপ। অনিমেষ আর কথা খুঁজে পাচ্ছিল না। কখন ভোর হয় এই আশায় বসে থাকা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো চিন্তা নেই। তোমরা কি লড়াই করে ভালো দিন আনবে, না আমাদের কাছে ভোট চাইতে আসবে? হঠাৎ বৃদ্ধা স্বাভাবিক গলায় কথা বলল, আমরা ভোটে বিশ্বাস করি না। তাহলে আমরা লড়াই করব। পারবে? পারতে হবেই। কি জানি বাবা। নিঃশ্বাসের শব্দ, আবার সব শান্ত, কিন্তু সেটা খুব সামান্য সময়ের জন্যেই। গলির ভেতর আওয়াজ উঠল, জড়ানো গলায় কেউ গান গাইছে। সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে অনিমেষ দেখতে পেল বৃদ্ধা তড়াক করে উঠে দাঁড়ালেন। আর তারপরেই বাইরে বুড়োর কণ্ঠ বাজল,
কে এলো? খোকা এলি? শুয়ে পড় বাপ। তীরের মতো বৃদ্ধা দরজা খুলে বেরিয়ে গেল বাইরে। তারপরেই হাউমাউ করে কান্না উঠল। পুরুষ কণ্ঠে আওয়াজ এবং সঙ্গে সঙ্গে বৃদ্ধার গলা, আহ, চুপ কর, পাড়ার লোক জাগবে, মদ খেয়ে কাঁদতে লজ্জা করে না? তুই না পুরুষ মানুষ? তারপরেই খোলা দরজা দিয়ে বৃদ্ধা একটা দড়ি পাকানো শরীরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। লোকটাকে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল আর দাঁড়িয়ে থাকার শক্তি ওর নেই। এমনকি ঘরে যে অন্য কেউ দাঁড়িয়ে আছে সে খেয়াল করার ক্ষমতাও ওর নেই। ছেলেকে বাচ্চাগুলোর পাশে ধীরে ধীরে শুইয়ে দিল বৃদ্ধা। শোয়া মাত্র ফোঁস ফোঁস করে নিঃশ্বাস পড়তে লাগলো তার। অনিমেষ দাঁড়িয়েছিল। বৃদ্ধা এগিয়ে এসে বলল, রাত শেষ হয়ে এসেছে, তুমি যাও। সেই সময় বুড়োর গলা বাজল, ও খোকার মা, খোকা দুবার এলো কি করে? আগে কে এসেছিল? কেউ না, ঘুমো তো, খেঁচিয়ে উঠল বৃদ্ধা। কিন্তু আমি যে শুনলাম। ভুল শুনেছ। অনিমেষ নিঃশব্দে বেরিয়ে এলো বারান্দায়। বৃদ্ধা পেছন পেছন এসেছে। আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছে। বারান্দার এক কোণে বুড়ো গুটিসুটি মেরে শুয়ে আছে। বস্তির মানুষ জাগবো জাগবো করছে এইবার। অনিমেষ ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার কাছে আমি ঋণী হলাম। বৃদ্ধা বলল, কি কথার ছিরি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো, বলে দ্রুত ঘরের মধ্যে ঢুকে গেল। এক মুহূর্ত অনিমেষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর ভারতবর্ষের একটা ক্ষুদ্র শরীরকে ঘরের মধ্যে রেখে ভোর হয়ে আসার সময় সে বড় রাস্তার দিকে হাঁটতে লাগল। খুব দ্রুত কাজ শুরু হয়ে গেল। শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন অংশের কিছু মানুষ যারা এতকাল টুকরো টুকরো ভাবনা চিন্তা করছিল, তারা ক্রমশ পরস্পরের সঙ্গে হাত মেলাতে ব্যগ্র হয়ে উঠল। তলায় তলায় যে উত্তাপ জন্ম নিচ্ছে তার খবর চাপা থাকল না। কিন্তু ব্যাপারটার বাস্তবতা সম্পর্কে শাসক দল এবং কমিউনিস্ট পার্টির যথেষ্ট সন্দেহ থাকায় ওরা তেমন আমল দিচ্ছিল না। কিন্তু ক্রমশ বাতাস ভারী হয়ে আসছিল। অনিমেষের ওপর নির্দেশ ছিল যে কোনো মুহূর্তে অ্যারেস্ট এড়ানোর জন্য তৈরি থাকতে এবং বিকল্প থাকার ব্যবস্থা করে রাখতে। এখন পর্যন্ত পুলিশ তাকে সন্দেহ করছে এমন ভাবার কোনো কারণ দেখে না অনিমেষ। MA পরীক্ষা এসে গেল বলে, অথচ পড়াশোনা হচ্ছে না বললেই হয়। পার্টির কাজে অনেক সময় 20 ঘন্টাই কেটে যাচ্ছে আজকাল। মাঝে মাঝে রাত্রে হোস্টেলে ফেরাই হয় না। এ ব্যাপারে কাউকে কৈফিয়ত দেবার নেই বলেই বাঁচোয়া। বিভিন্ন গ্রুপ মিটিংয়ে তাকে থাকতে হচ্ছে। মহাদেববাবুর ইচ্ছে অনিমেষ উত্তরবঙ্গের চা বাগানগুলোর দায়িত্ব নিক। এ ব্যাপারে অবশ্য অনিমেষেরও আপত্তি নেই, কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিলিগুড়ি ইউনিট এখন বেশ জোরদার হয়েছে। মোটামুটিভাবে একই চিন্তাভাবনার শরিক মানুষগুলোর সঙ্গে অনিমেষের আলাপ পরিচয় হয়ে গিয়েছে। শিলিগুড়ির কিছু দূরে একটি স্থান নির্বাচন করা হয়েছে মূল ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য। একদিকে ভারতবর্ষ, অন্যদিকে পাকিস্তান, আরেক পাশে নেপাল। ভৌগোলিক বিচারে গেরিলা বাহিনীর হেডকোয়ার্টার সবার পক্ষে অতি উপযুক্ত জায়গা। দুটি বিদেশি রাষ্ট্র থাকায় কতগুলো বিশেষ সুবিধে পাওয়া যাবে। এলাকার চতুর্দিকে জঙ্গল এবং নদী পার হলেই নেপাল। মোটামুটিভাবে ওখানকার অধিবাসীরা কৃষিজীবী, বাঙালি বর্ণহিন্দু, সংখ্যায় অল্প। এক ধরনের তেজি ভাব আছে মানুষের আচার ব্যবহারে। এলাকাটির নাম নকশালবাড়ি। নকশালবাড়ি ফাঁসি দেওয়া খড়িবাড়ি অঞ্চলে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। কৃষকদের সশস্ত্র করে ওই এলাকাকে মুক্ত অঞ্চলে পরিণত করার কাজ গোপনে চলেছে। চীনের মতো কেবলমাত্র গ্রামেই মুক্তাঞ্চল গঠন এবং তারপর গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের কোনো একটি জায়গা যদি লাল অঞ্চল বলে চিহ্নিত হয়, তখন অন্যান্য অংশের নিষ্পেষিত কৃষক উদ্বুদ্ধ হয়ে উঠবেই। ওদিকে অন্ধ্রের ওয়ারাঙ্গলের জঙ্গল এলাকায় ঠিক একই উদ্দেশ্য নিয়ে বিপ্লবী বাহিনী সংগঠিত হয়েছে। এসব সত্ত্বেও একটা বিশেষ অভাব অনুভূত হচ্ছিল।
আসন্ন বিপ্লবের কাজকর্ম পরিচালনা করার জন্য একজন সর্বভারতীয় বিশ্বাসযোগ্য নেতা এগিয়ে আসছিলেন না। একজন লেনিন বা মাওসেতুং, হোচিমিন কিংবা ফিদেল কাস্ট্রো দূরের কথা, চোখের সামনে চে গুয়েভারার মতো সংগ্রামী পুরুষের অভাব চোখে ঠেকছিল। অনিমেষরা মনে করে নেতা বিপ্লব তৈরি করে না, বিপ্লবী নেতার জন্ম দেয়। কিন্তু এই পরিস্থিতিতে বিভিন্ন কর্মী বিভিন্ন রাস্তার কথা ঘোষণা করতে লাগলেন। মতবাদের নানা রকম ব্যাখ্যায় দ্বিতীয় শ্রেণীর কর্মীরা কিছুটা থমকে পড়ছিল, যার পরিণতিতে দলের মধ্যে বিভিন্ন উপদল গড়ে উঠল। অবশ্য একথা ঠিক, তখন কোনো দল হিসেবে সংগঠন পূর্ণতা পায়নি, তবু শাখাগুলো চোখে পড়তে লাগলো। একজন সর্বভারতীয় অবিসংবাদিত নেতার অভাব সবাই এক মুহূর্তে অনুভব করছিল। কিভাবে বিপ্লব শুরু হবে, বিপ্লব চলাকালীন দলের ক্রিয়াকলাপ কী স্তরে থাকবে? যেহেতু নকশালবাড়ি আন্দোলন কৃষিভিত্তিক আন্দোলন, তাই শ্রমিকদের সঙ্গে এর সংযোগ কিভাবে সাধিত হবে, এ ধরনের তত্ত্বগত প্রশ্ন অনেকের মনে জাগছিল। কিন্তু অনিমেষরা এ নিয়ে বেশি ভাবছিল না। শ্রেণী শত্রু যে, সে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাকে সরিয়ে ফেলতে হবে বিনা দুর্বলতায়, কোনো রকম আপোষ করা চলবে না। বিদেশে নির্বাচিত গেরিলাদের পাঠিয়ে সমরশিক্ষায় শিক্ষিত করে নিয়ে এসে গেরিলা বাহিনী সংগঠিত করতে হবে। একটা যুদ্ধ জয় করতে হলে বিরাট বাহিনী নিরর্থক হয়ে দাঁড়ায় যদি তার উপযুক্ত রণকৌশল না থাকে। ইতিহাসে এর প্রমাণ ভুরি ভুরি মেলে। সঠিক রণনীতি থাকা সত্ত্বেও রণকৌশলের অক্ষমতার কারণে বিপ্লব মাথা থুবড়ে পড়েছে। 1917 সালের রাশিয়া বা মাওসেতুংয়ের চীনের স্বাধীনতা সংগ্রামের সাফল্যের মূল কারণ সঠিক রণকৌশলের পরিকল্পনা। এই রণকৌশল যে সবসময় তাত্ত্বিক পথেই চলবে তা মনে করার কোনো কারণ নেই। বাস্তবের মুখোমুখি হয়ে বিপ্লবের প্রয়োজনেই তার রূপ নির্ধারিত হবে। 1917 সালের নভেম্বরে লেনিনের অভ্যুত্থানের আহ্বান, কিংবা মাওসেতুং 1917-18 সালে দলের তাত্ত্বিক বিশ্লেষণের পরিপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে মার্ক্সবাদী প্রথাগত রণকৌশলের পরিবর্তে গ্রামে গ্রামে মুক্তাঞ্চল গঠন করার যে ডাক দিয়েছেন, তা এই সত্যতাই প্রমাণ করে। অনিমেষরা এই রণকৌশলের ব্যাপারে তত্ত্বের সঙ্গে কোনো রকম আপোষ করবে না বলে ঠিক করল, যদি বিপ্লবকে থিতিয়ে দেয়। ফলে পাশাপাশি কাজ করতে গিয়ে অন্য মতবাদের সঙ্গে চাপা রেষারেষি সে অনুভব করছিল। কিন্তু যাই হোক না কেন, একটা বিশ্বাস প্রত্যেকের মধ্যে ছিল, একবার যখন চাকা গড়াবে তখন সমস্ত হাত এক হয়ে তাকে মদদ দেবে। মতবাদ যাই হোক না কেন, এ কথা তো ঠিক, সবার মূল লক্ষ্য হল ভারতবর্ষের সর্বাত্মক বিপ্লব, যা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো পাল্টে দেবে। কলকাতা শহরের আশেপাশে ছোট ছোট দল তৈরি হয়ে গেল। একদিকে দমদম, সিঁথি, বরাহনগর, বেলঘরিয়ায়, অন্যদিকে বেলেঘাটা, যাদবপুর, টালিগঞ্জ এলাকায় কাজকর্ম জোরদার হতে লাগল। সমস্ত পশ্চিমবঙ্গ এখন অস্থির। সরকারের চাপানো লেভির চাপে বড় বড় জোরদাররা কংগ্রেস সম্পর্কে বিমুখ হচ্ছে। একজন বর্ষিয়ান কংগ্রেসি নেতাকে দল থেকে বিতাড়িত করায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই নামে পাল্টা দল গঠন করেছেন বিক্ষুব্ধ কংগ্রেসিদের নিয়ে। সারা দেশের জোরদাররা তাঁকে সমর্থন করছে। সাধারণ জনসাধারণ জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, আইন শৃঙ্খলার অভাবে বিপর্যস্ত। অনিমেষরা বুঝতে পারছিল এই সময়েই কাজ শুরু করা উচিত। এখন এগিয়ে গেলে সাধারণ মানুষকে সহজেই সঙ্গে পাওয়া যাবে। বেলঘরিয়াতে আজ গ্রুপ মিটিং ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সভাগুলো করতে হয়। এতদিন পুলিশের ভয় ছিল, এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয়ের কারণ হয়েছে। একটা গোপন ষড়যন্ত্র চলছে, এ খবর তারাও টের পেয়েছে। হয়তো এখনও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু স্বস্তিও হচ্ছে না। আজকের মিটিংয়ে অনিমেষরা স্থির করল এলাকা দখল করতে হবে। একটা রাস্তা থেকে একটা পাড়া এবং সবশেষে সমগ্র এলাকা দখলে নিয়ে আসতে হবে। পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাওয়া হবে না, তবে পুলিশি অত্যাচার শুরু হলে গেরিলা কায়দায় তাদের প্রতিরোধ করতে হবে। এখন বিভিন্ন এলাকায় প্রচুর বোমা তৈরি হচ্ছে। সম্প্রতি দমদমে একটা গোপন ডেরায় বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়ে দুটি ছেলে ঘটনাস্থলেই মারা যায়। সেখানে হানা দিয়ে পুলিশ প্রচুর বোমা ও মশলা বাজেয়াপ্ত করার পর তাদের তৎপরতা বেড়ে গেছে। কলকাতার 5টি গোপন কেন্দ্রে পাইপগান তৈরি হচ্ছে অনবরত। পাকিস্তান যুদ্ধের কিছু মালপত্র ব্ল্যাক মার্কেটে রয়ে গেছে, সেগুলো কিনতে হলে ভালো টাকা পয়সা দরকার। প্রতি এলাকায় যথেষ্ট সম্পন্ন পরিবারগুলোর কাছ থেকে চাঁদা চাওয়া হবে। তবে কোনো অবস্থাতেই দরিদ্র সাধারণ মানুষকে যাতে বিরক্ত করা না হয়, এই বলে সতর্ক করে দিল অনিমেষ। কিন্তু এলাকা দখল করতে গেলে প্রথম প্রতিরোধ করবে রাজনৈতিক দল। এখন শহরতলির এইসব এলাকা তথাকথিত কমিউনিস্টদের দখলে।
পাকিস্তান থেকে আসা বাঙালিরা কলকাতার এইসব অঞ্চলে ছড়িয়ে আছেন স্বাধীনতার পর থেকেই। তারা নিঃস্ব অবস্থা থেকে আবার যখন মাথা তুলে দাঁড়াতে চাইছেন, তখন কংগ্রেস সরকার সম্পর্কে অনেক ক্ষোভ জমছিল, যার ফলশ্রুতি হিসেবেই কমিউনিস্ট পার্টির প্রতি এদের সমর্থন গেছে। বিধান রায়ের আমলে কংগ্রেস নির্বাচনের সময় এই আসনগুলোকে বাদ দিয়েই তাদের জয়ের হিসেব করত। অতএব এইসব এলাকার কমিউনিস্ট সংগঠন কখনো স্বেচ্ছায় কর্তৃত্ব হস্তান্তর করবে না। এক্ষেত্রে বলপ্রয়োগ এড়ানো যাবে না। মিটিংয়ে একটি ছেলে প্রশ্ন তুলল, অনিমেষদা, বোমা ছোঁড়া কিংবা পাইপগান চালানো অভ্যেসের ওপর নির্ভর করে। আমরা খবর পাচ্ছি অ্যাকশন শুরু হলে কিছু ছেলে আমাদের সঙ্গে যোগ দিতে চাইবে। এই ছেলেরা এতকাল সমাজবিরোধী হিসেবে চিহ্নিত ছিল। এককালে এরা অনেকেই কংগ্রেসের পোষা গুন্ডা বলে চিহ্নিত, কিন্তু নিজেদের মধ্যে গোলমাল শুরু হয়ে যাওয়ায় বাইরে বেরিয়ে এসেছে। এদের কি নেওয়া ঠিক হবে? কয়েকদিন আগে মহাদেবদার সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে অনিমেষের। যারা সমাজবিরোধী হিসেবে পরিচিত তাদের আন্দোলনে নিলে সাধারণ মানুষ ভুল বুঝতে পারে। উত্তরে মহাদেববাবু দলের একজন তাত্ত্বিক নেতার বক্তব্য জানিয়েছিলেন, আন্দোলন শুরু হলে কে ভালো কে মন্দ বিচার করা যথেষ্ট বোকামি হবে। মূল লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো হাতের সাহায্য নিতে হবে। যারা সমাজবিরোধী বলে পরিচিত তাদের মধ্যে এক ধরনের বন্য শক্তি কাজ করে, যেটাকে ঠিকঠাক ব্যবহার করলে কল্পনাতীত ফল পাওয়া যায়। কোনো একটা মহৎ কাজে অংশ নিচ্ছি এই বোধ একবার ওদের মনে সঞ্চারিত হলে ওরা আমাদের গর্ব হয়ে দাঁড়াবে। কথাটা অনিমেষ মিটিংয়ে বুঝিয়ে বলল। যদিও এ ব্যাপারে তার নিজেরই কিছু দ্বিধা আছে, তবু এখানে সে প্রকাশ করল না। ছেলেটি এবার জিজ্ঞাসা করল, কিন্তু কোনো রকম রাজনীতি সচেতনতা ছাড়া শুধু ব্যক্তিগত আক্রোশ কিংবা মুনাফা লুটবার জন্য ব্যগ্র এই ছেলেগুলো যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে তো আমাদের পক্ষে বিরাট ক্ষতি হয়ে দাঁড়াবে না? অনিমেষ হাসল। সারা ভারতবর্ষের মানুষ যদি আজ বিপ্লবে অংশ নেয়, তাহলে কি আমরা তাদের পরীক্ষা করব যে তারা রাজনীতি সচেতন কিনা? মার্ক্সবাদ না বুঝলে বিপ্লবে অংশ নেবার কোনো অধিকার নেই, এই রকম শর্ত রাখব কি? আর বিশ্বাসঘাতকতার কথা উঠলে তার সম্ভাবনা তো সব ক্ষেত্রেই হতে পারে। অত্যন্ত শিক্ষিত মার্ক্সবাদে দীক্ষিত নেতারা কি ঠিক সময়ে বিশ্বাসঘাতকতা করেনি? সে ঝুঁকি তো আমাদের নিতে হবেই। আমাদের অভিজ্ঞতায় বলতে পারি, অশিক্ষিত মানুষ এবং আপাত চোখে যাদের সমাজবিরোধী বলা হয়, তাদের থেকে মুখোশ পরা শিক্ষিত মানুষের চরিত্র অনেক বেশি তরল হয়। শেষ প্রশ্ন হলো, প্রতিরোধ যদি মার্ক্সবাদী দলগুলো থেকেই আসে, তবে তাদের মোকাবিলা করতে হলে বলপ্রয়োগ করতেই হবে। এই ঘটনা কি বিপ্লবের ক্ষতি করবে না? উত্তর দিতে অনিমেষ একটুও ভাবল না। নিজের বুড়ো আঙুলটা ওপরে তুলে ধরে বলল, যদি কোনো বিষাক্ত ঘায়ে এটিতে পচন ধরে, তাহলে তাকে কেটে ফেলতে আমি একটুও দ্বিধা করব না। নিজের আঙুল বলে মায়া দেখালে কয়েকদিন পরে সমস্ত শরীরটায় পচন ধরবে। প্রতিক্রিয়াশীলদের চাইতে সংশোধনবাদীরা আমাদের কাছে বেশি ক্ষতিকর। এলাকা দখল করতে হলে কি কি করতে হবে তার বিশদ পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হলো। কোনো মতেই হঠকারিতা করা চলবে না এবং দলের সংকেত না পেলে কেউ এমন কাজ করবে না যা অন্যের সন্দেহ উদ্রেক করবে। মিটিং শেষ করে বাইরে বেরিয়েই অনিমেষের মাধবীলতার কথা মনে পড়ল। এই জায়গাটা থেকে ওর বাবার বাড়ি এমন কিছু দূরে নয়, অথচ সেই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে মেয়েটা আর একবারও এখানে ফিরে আসেনি। মাধবীলতা অনিমেষের সঙ্গে কথা বলার সময় ভুলেও এইসব প্রসঙ্গ তোলে না। এসব ব্যাপারে অত্যন্ত শীতল হয়ে গেছে সে। এখন প্রত্যহ দেখা করার সুযোগ বা সময় হয় না। মাধবীলতার দৈনিক রুটিন অনিমেষের জানা, সময় পেলেই সে সেখানে হাজির হয়। অনিমেষ লক্ষ্য করেছে, তাকে দেখা মাত্র মাধবীলতার মুখ কি উজ্জ্বল হয়ে ওঠে। ওই মুখটির জন্যে পৃথিবীতে অনেক কাজ করে যাওয়া যায়। অনিমেষের নতুন চিন্তাধারার কথা মাধবীলতা জানে। যে মেয়ে এককালে বলতো আমার বড় ভয় করে, সে এখন খুব বদলে গেছে। এখন সে চুপচাপ ওদের কাজকর্মের কথা শোনে। বেলঘরিয়া থেকে বেরিয়ে মানিকতলায় আসার কথা ছিল। মহাদেবদা রামানন্দ চ্যাটার্জি স্ট্রিটের একটা বাড়িতে থাকবেন, খুব জরুরি দরকার। যাদের সঙ্গে মিটিং করছিল এতক্ষণ, তাদের একটি ছেলে ওকে সাইকেলে করে বিটি রোডে পৌঁছে দিয়ে গেল গলিপথে। চারধারে এখন নির্বাচনের হাওয়া লেগে গেছে। সাধারণ মানুষের ধারণা এবারও কংগ্রেস জিতবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে অবশ্য কেউ এখন ভালো মন্দ ধারণা করতে পারছে না, তবু নেহেরু পরিবারের ওপর সারা দেশের একটা অন্ধ ভরসাবোধ আছে। সেই সুবাদেই জয় সম্পর্কে ওরা নিশ্চিন্ত। সাইকেলে আস্তে আস্তে অনিমেষ নির্বাচনের পোস্টার দেখছিল। মার্ক্সবাদী কমিউনিস্ট প্রার্থী তার প্রচারের সমর্থনে লেনিনের বাণী ব্যবহার করেছেন।
এই ব্যাপারটাই অনিমেষের কাছে বিস্ময়ের মনে হয়। যা বিশ্বাস করি না, যেসব কথা জীবনে কখনো প্রয়োগ করব না, তাই দেওয়ালে পোস্টারে লিখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করব নির্বাচিত হবার বাসনায়, এইসব লেখার পাশে নতুন লেখা এখন কারো চোখে না পড়ে থাকছে না। অনিমেষও দেখল নির্বাচনী পোস্টারের পাশে প্রায় জলজল করছে, পার্লামেন্ট শুয়োরের খোঁয়াড়, নির্বাচন বয়কট করুন। সাধারণ মানুষ এখনও মুখ না খুললেও বাতাসে একটা চাপা উত্তেজনা ক্রমশ জমছে, এটা টের পাওয়া যায়। মানিকতলার মোড়ে নেমে রামানন্দ চ্যাটার্জি স্ট্রিটে হেঁটে এলো অনিমেষ। এটা ওর পুরনো পাড়া। কলকাতায় এসে এখানকার হোস্টেলে উঠেছিল স্কটিশে পড়ার সময়। অনেকগুলো বছর কেটেছে এখানে। এই পাড়াটা সেই রকমই রয়ে গেছে, শুধু হোস্টেলের সেই ছেলেরা আর নেই। লাহাবাড়ি ছাড়িয়ে বাঁদিকের দোতলা বাড়ির দরজায় টোকা দিল সে। রাস্তাটা এখন খালি, সবে সন্ধে হয়েছে, কিন্তু কোনো কারণে পথের আলো জ্বলেনি। অনিমেষ দেখল দরজার ডান দিকে একটা কলিং বেলের বোতাম রয়েছে, কিন্তু সেটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বর্ণনা অনুযায়ী যে সে ঠিক বাড়িতেই এসছে তাতে কোনো ভুল নেই। কয়েক মুহূর্ত অপেক্ষা করেই সে আবার শব্দ করতে ওপরের ব্যালকনি থেকে একজন ঝাঁঝিয়ে উঠল, কাকে চাই? আমি অনিমেষ। ওপরে তাকিয়ে পরিচয় দিতেই ভদ্রলোক মিলিয়ে গেলেন। তার কয়েক মুহূর্ত বাদেই সেই মানুষটি দরজা খুলে ওকে ভেতরে আসতে ইঙ্গিত করলেন। একতলার পেছন দিকের ঘরে মহাদেবদারা বসে আছেন, সুভাষদাও রয়েছে। সেই পোস্টার মারা রাতের ঘটনার পর সুভাষদার সঙ্গে তার দেখা হয়নি। অনিমেষ সে প্রসঙ্গ তুলবে ভাবতেই মহাদেবদা চাপা গলায় জিজ্ঞাসা করলেন, একা এলে? একাই তো, কেন বলুন তো? কাউকে দেখনি পেছনে আসতে? অনিমেষ অন্যমনস্ক ছিল, কিন্তু পেছন পেছন কেউ এলে নিশ্চয়ই টের পেত সে। একটু চিন্তা করে সে বলল, চোখে পড়েনি, কিন্তু এই গলিতে একজন আছে। তোমাকে যে এখানে আসতে নিষেধ করব তারও তো কোনো উপায় ছিল না। ঠিক আছে, বেলঘরিয়াতে কেমন কাজ হলো আজ? মহাদেবদা চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন। ভালো, খুব সিরিয়াস ছেলে সব। হুলিগানদের দলে নিবি কিনা প্রশ্ন করেছিল। অনিমেষ জানালো, নিতেই হবে, রিস্ক থাকছে বটে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর হুলিগান কারা? যারা বোম মারছে, ছিনতাই করছে, তারাই আবার কোনো গরিব বৃদ্ধার জন্য প্রাণ দিয়ে লড়ে যাচ্ছে। তাই এখন আর ওসব নিয়ে কিছু চিন্তা করা উচিত নয়। মহাদেবদা কথা শেষ করে সুভাষদার দিকে তাকালেন। সুভাষদা একটু নড়ে চড়ে বসে বলল, অনিমেষ, আমাদের কাছে খবর এসেছে তুমি ব্ল্যাক লিস্টেড হয়েছ। সামহাও পুলিশ তোমার খবর জেনে গিয়েছে। তোমার আর ওই হোস্টেলে থাকা উচিত নয়, যে কোনো মুহূর্তেই তোমাকে অ্যারেস্ট করতে পারে। আপনাদের খবর ঠিক আছে? মহাদেবদা বললেন, আমাদের খবর যেমন পেয়ে যাচ্ছে, ঠিক ওদের কিছু কিছু খবরও আমরা পাচ্ছি। খবর ফাঁস হয়ে যাচ্ছে, একথা সত্যি। দেশ জুড়ে যে একটা আন্দোলনের প্রস্তুতি চলছে, এই খবর এখন সরকারের জানা। সাধারণ মানুষও যে ও ব্যাপারে অজ্ঞ তা বলা চলে না। যেহেতু কংগ্রেসি সরকার নানা ঝামেলায় বিব্রত, তাই অনিমেষদের সুবিধে হচ্ছে। একজন বিখ্যাত গান্ধীবাদী নেতাকে দল থেকে বিতাড়িত করেছে প্রদেশ কংগ্রেস। মুখ্যমন্ত্রীর খাদ্যনীতি অনুযায়ী সারা দেশের জোরদাররা এখন কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন। তারা ভিড় করছেন দলচ্যুত গান্ধীবাদী নেতার চারপাশে। নতুন দল গড়ে উঠেছে তার নেতৃত্বে। তবু পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে, একথা বলা যাবে না। খবরের কাগজে পুলিশ কর্তৃক উগ্রপন্থীদের ডেরা আবিষ্কার, এসব খবর প্রায় ছাপা হচ্ছে। পরিস্থিতি অবশ্যই নিশ্চিন্তের নয়। অনিমেষ হাসল। আপনাদের সাজেশন কি? সুভাষদা বলল, তোমার থাকার বিকল্প ব্যবস্থা আছে? না, দু একজন বন্ধুর মুখ মনে পড়ছে অবশ্য। তাদের কারো কাছে আজ রাত্রে থেকে যাও, হোস্টেলে ফিরো না। কিন্তু আমার জিনিসপত্র তো ওখানে পড়ে আছে। ওগুলোর কথা পরে চিন্তা করা যাবে। মহাদেবদা বললেন, অনিমেষ, তোমার এখন কলকাতা থেকে চলে যাওয়া দরকার। ব্যাপারটা নিয়ে আমরা আগে থেকেই চিন্তা করছিলাম। এটাই মনে হয় উপযুক্ত সময়। তুমি উত্তর বাংলায় চলে যাও। ওখানে টেনশন কম থাকবে, মনের মতো কাজ করতে পারবে, আর পুলিশের ঝামেলা থেকে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে। অনিমেষ জিজ্ঞাসা করল, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে? মহাদেবদা বললেন, হ্যাঁ। কবে যাব? আজ নয়, কাল। শিলিগুড়ির স্টেশন পাড়ায় একজনের সঙ্গে দেখা করবে।
তাকে সব খবর দেওয়া হয়ে গেছে। হি উইল টেল ইউ এভরিথিং। আজ রাত্রে রওনা হওয়ার একটু অসুবিধে আছে। কথাটা বলার সময় মাধবীলতার মুখ মনে পড়ল অনিমেষের। ওকে একটুও না জানিয়ে হুট করে চলে যাওয়াটা অত্যন্ত অন্যায় হবে। কালই যেও। এই সময়টা বাইরে বেশি ঘুরে বেরিও না। উত্তর বাংলায় তোমার চেনা এলাকায় কাজ করতে নিশ্চয়ই সুবিধা হবে। তাছাড়া কলকাতা ক্রমশ গরম হয়ে উঠছে। আমাদেরও এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের যোগাযোগ থাকবে কি করে? সে ব্যবস্থা করা হচ্ছে। সুভাষ যাচ্ছে বীরভূমে। আগামী মাসে বোলপুরে একটা গোপন মিটিং আছে। খবর পাবে, তখন দেখা হবে। আচ্ছা, আজ আর রাত করো না। মহাদেবদা ঘর থেকে বেরিয়ে কাউকে রাস্তাটা দেখতে বললেন। অনিমেষ বলল, সুভাষদা, আমায় যদি কালই চলে যেতে হয় তাহলে হোস্টেলের জিনিসপত্রগুলোর কি হবে? আমি তো আজ। একটা ঠিকানা দাও, পৌঁছে দেওয়া হবে। অনিমেষ এক মুহূর্ত চিন্তা করে মাধবীলতার ঠিকানাটা দিল। সুভাষদা বলল, ওটা তো গার্লস হোস্টেল, তাই না? হ্যাঁ। অনিমেষ সুভাষদার মুখে চোখ রাখল। কোনো ভাবান্তর দেখতে পেল না। রামানন্দ চ্যাটার্জি স্ট্রিট এখন ফাঁকা। কোথাও রেডিও বাজছে তারস্বরে। অনিমেষ ওর পুরনো হোস্টেলের সামনে দিয়ে হেঁটে আসছিল। সামনে পেছনে তাকিয়ে সন্দেহজনক কাউকে দেখতে পেল না। মহাদেবদার খবর কতটা সত্যি কে জানে, নাকি তাড়াতাড়ি যাতে সে উত্তর বাংলায় যায় তাই এসব কথা বললেন। সঙ্গে সঙ্গে মনে হলো, না, এরকম ছেলে মানুষই মহাদেবদা করবেন না। আজ রাত্রে কোথায় থাকবে ভাবতে লাগলো অনিমেষ। পরমহংসের মুখ মনে পড়ল। ওর বাড়িতে গিয়ে পড়লে নিশ্চয়ই না বলবে না, কিন্তু হোস্টেলে ফেরা যে দরকার ছিল। খাটে তোষকের তলায় কিছু টাকা রয়েছে, ওগুলোর প্রয়োজন। অনিমেষ ঠিক করল পরমহংসকে রাজি করাবে তার হোস্টেলে গিয়ে সেগুলো নিয়ে আসতে। তমালকে একটা চিঠি লিখে দিলে সেই ব্যবস্থা করে দেবে। হোস্টেলের সামনে পুলিশ থাকতে পারে, কিন্তু তার ঘরের সামনে নিশ্চয়ই কেউ পাহারা দিচ্ছে না। এখন ঘটনা কি দ্রুত মোড় নিচ্ছে, অথচ আজ হোস্টেল থেকে বেরোবার সময় এসব সে টেরই পায়নি। আমা স্ট্রিটে এসে অনিমেষ ডান দিকে মোড় নিল। বিবেকানন্দ রোড ধরে কর্নওয়ালিস স্ট্রিটে গিয়ে ট্রাম ধরে পরমহংসের বাড়িতে যাবে। রাত হয়েছে, নিশ্চয়ই এতক্ষণে ওর টিউশনি শেষ হয়েছে। অনিমেষ সাবধানে পথ হাঁটছিল। হঠাৎ ওর অস্বস্তি শুরু হলো। মনে হলো কেউ ওর পেছন পেছন হাঁটছে। ঘাড় ঘুরিয়ে কোনো সন্দেহজনক মুখ দেখতে পেল না সে। হাসল অনিমেষ। মানসিক প্রতিক্রিয়া থেকে এরকম গোলমেলে চিন্তা আসে। তবু নিশ্চিন্তে সে ফুটপাত পাল্টালো। একটা পানের দোকানের সামনে গিয়ে পয়সা দিয়ে সিগারেট কিনল। কিনেই চট করে ঘুরে দাঁড়ালো। খুব দ্রুত উল্টো ফুটপাতের মানুষগুলোকে লক্ষ্য করতে গিয়ে অনিমেষের চোখ একটি মুখের ওপর স্থির হলো। লোকটার চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ দৃষ্টি সরাচ্ছিল না। লম্বা রোগা লোকটা যে একটু অস্বস্তিতে পড়েছে বুঝতে অসুবিধে হচ্ছিল না। এমনিতে খুব নিরীহ দেখাচ্ছিল তাকে, শুধু কিছুতেই আর এদিকে চোখ ফেরাচ্ছিল না। অনিমেষের তবু সন্দেহ ছিল যে মহাদেবদার কথা মতন এই লোকই সেই লোক কিনা। সে হঠাৎ এগিয়ে পাশের কালওয়ারের গলিতে ঢুকে পড়ল। এখানকার হোস্টেলে থাকার সময় এই গলি দিয়ে ওরা শর্টকাট করত কলেজে যেতে। দুপাশে লোহালক্করের দোকান, গলিটাও সরু। দ্রুত পায়ে বেশ কিছুটা গিয়ে ডান দিকে মোড় ঘুরতেই অনিমেষ পেছনে তাকালো। লোকটি হন্তদন্ত হয়ে ফুটপাত পেরিয়ে গলিতে পৌঁছে গেছে। ওর একটা হাত কোমরের কাছে সতর্ক ভঙ্গিতে রাখা। অনিমেষ পা চালালো। আর সন্দেহ করার কিছু বাকি থাকলো না। পুলিশ তার পেছনে লেগে গেছে। এখন এই লোকটাকে কোনোভাবে না কাটাতে পারলে পরমহংসের বাড়িতে যাওয়া যাবে না। কি করা যায় ভাবতে ভাবতে সে বিবেকানন্দ রোডে এসে পড়ল। রাস্তাটা পার হয়ে স্কটিশের গলিতে ঢুকে পেছন ফিরতেই সে লোকটাকে দেখতে পেল। কালওয়ারের গলি থেকে বেরিয়ে এপাশ ওপাশ দেখছে। অনিমেষ একটা থামের পাশে নিজেকে গুটিয়ে লক্ষ্য করতে লাগলো। লোকটা দুদিকের ফুটপাত ভালো করে যাচাই করে রাস্তা পার হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। অনিমেষ থামটা ছেড়ে পা বাড়াবার আগেই দেখতে পেল রাস্তার এধারে দাঁড়ানো একটা জিপের পাশে গিয়ে লোকটা হাত পা নেড়ে কথা বলছে। ওটা যে পুলিশের গাড়ি তা বুঝতে সময় লাগলো না, কারণ 4-5টা পুলিশ গাড়ি থেকে লাফিয়ে নামলো। অনিমেষ আর অপেক্ষা করল না, ফুটপাত ধরে সোজা ছুটতে লাগলো স্কটিশের দিকে। আর তখনই পেছনে হইচই শুরু হলো। পুলিশগুলো ছুটছে এবার।
রাস্তাটা বাঁক নিতেই চোখের সামনে লাল বাড়িটা যেন ছিটকে চলে এলো। অনিমেষের মনে পড়ল সেই সন্ধ্যের কথা। স্কটিশ হোস্টেলের সেই আফ্রিকান ছেলেটির সঙ্গে ট্যাক্সিতে ওরা একজন মহিলাকে এখানে নামিয়ে দিয়েছিল। এই মুহূর্তে মহিলার নামটা কিছুতেই মনে পড়ছে না, কিন্তু 35 আর 4টে শূন্য টেলিফোনের এই নম্বরটা মনে করতে একটু অসুবিধা হলো না। একটু ইতস্তত করল অনিমেষ। চিৎকার চেঁচামেচিটা এগিয়ে আসছে। এখনই রাস্তায় ভিড় জমে যাবে। সামনে এগুলে লুকোবার কোনো জায়গা নেই। অনিমেষ গম্ভীর মুখে খোলা জায়গাটা পেরিয়ে লাল বাড়িটার ভেতরে ঢুকে আড়ালে দাঁড়ালো। পুলিশগুলো সামনের রাস্তা দিয়ে ছুটে গেল খানিক, তারপর দাঁড়িয়ে পড়ে চারপাশে তাকাতে লাগলো। ঠিক এমন সময় পেছনে একটা গলা আচমকা কথা বলে ওঠায় অনিমেষ চমকে উঠল। কাকে চাই? অনিমেষ দেখল একজন বৃদ্ধ ধুতি ফতুয়া পরে তার দিকে সতর্ক চোখে তাকিয়ে আছেন। কিছুতেই নামটা মনে করতে পারল না অনিমেষ। থম্বটোর নাম মনে পড়ছে, এমনকি ভদ্রমহিলার হাসিও, কিন্তু অথচ আর বেশি ইতস্তত করলে এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। বাইরে বেরুলে আর রক্ষে থাকবে না, এ তো স্পষ্ট। কুলকুল করে ঘামতে লাগলো সে। তারপর কোনো রকমে নিজেকে সামলে জিজ্ঞাসা করল, এ বাড়িতে 3540 ফোন কোন ফ্ল্যাটে জানেন? টেলিফোন? কি দরকার? বুড়োর গলায় সন্দেহ। আমি টেলিফোন অফিস থেকে আসছি। মিথ্যে কথাটা খুব দ্রুত অনিমেষের জিভে এসে গেল। দোতলায় বাঁ দিকে ওই একটি টেলিফোন আছে এ বাড়িতে। নাম্বার ফাম্বার জানি না। ভদ্রলোক ঘাড় নাড়লেন। অনিমেষ আর দাঁড়ালো না, সামনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। বাঁদিকের ফ্ল্যাটের দরজা বন্ধ। কলিং বেলে হাত রাখল সে। জল তরঙ্গ বাজল। অনিমেষের মনে হলো, বুড়োটা যদি এখন বাইরে বের হয় আর পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে তাহলে আর উপায় থাকবে না। ব্যস্ত হয়ে আবার সে কলিং বেল টিপতেই দরজা খুলে একজন বৃদ্ধা উঁকি মারল। কি চাই? আর কি আশ্চর্য ব্যাপার, মুখ খুলতেই নামটা জিভে এসে গেল। অনিমেষ জিজ্ঞাসা করল, শিলা সেন আছেন? আপনার নাম? অনিমেষ মিত্র। পরিচয় দিয়েই অনিমেষের মনে হলো শিলা সেন হয়তো বুঝতেই পারবেন না সে কে। এত বছরের অদর্শন সেই সামান্য পরিচয়কে ভুলিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই সে আরেকটু জুড়ে দিল, স্কটিশ কলেজের হোস্টেলে আমি থাকতাম। মিনিট 3 অপেক্ষা করতে হলো অনিমেষকে। এখন 1 সেকেন্ড 1 ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। পুলিশগুলো যদি নিচের সেই বৃদ্ধের সঙ্গে কথা বলে তাহলে এখানে চলে আসতে পারে। আর শিলা সেন এত দেরি বা করছেন কেন? যদি ভদ্রমহিলা তাকে চিনতে না পারেন তো হয়ে গেল। তখন রাস্তায় এমন অবস্থা যে এগিয়ে গিয়ে লুকোবার উপায় নেই, আর মাথায় শিলা সেনের কথাও আচমকা এসে গেল। আতখোলা দরজার সামনে অনিমেষ যখন প্রায় অসহিষ্ণু, তখনই আহ্বান এলো। মহিলা তাকে ভেতরে আসতে বলল। সাজানো টেবিল চেয়ার দেখে বোঝা যায় এটাই বসবার ঘর। অনিমেষ তার একটায় বসতে গিয়ে দেখল সেখানে ধুলো পুরু হয়ে আছে। অনেক দিন কারো হাত পড়েনি এখানে। বৃদ্ধা বলল, দিদিমণি এখানে আসতে পারবে না। তারপর একটু উদাসী গলায় জানালো, তেনার শরীর খারাপ। অনিমেষের নজর বাইরের দরজার দিকে ছিল। শেষ কথাটা শুনে খুব হতাশ হলো সে। শিলা সেন যদি অসুস্থ হন তাহলে ভেতরে আসতে অনুমতি দিলেন কেন? এই বাড়িতে কি আর লোকজন নেই? কেমন চুপচাপ চারধার। অনিমেষ বলল, আমি কি ওকে দেখতে যেতে পারি? সে কথাই তো বলল, আমার সঙ্গে আসুন। মাঝখানে একটা অবিন্যস্ত ঘর, কিছু পুরনো দিনের আসবাব। ঘরটা পেরিয়ে যাওয়ার মুহূর্তে অনিমেষের মনে হলো কেউ যেন কোণার ইজি চেয়ারে শুয়ে আছে, কিন্তু তার শরীর এত ক্ষীণ যে অস্তিত্ব বোঝার আগেই সে তৃতীয় ঘরে প্রবেশ করল। এমন ঝকঝকে তকতকে ঘর অনিমেষ কখনো দেখেনি। এই বাড়ির চরিত্রের সঙ্গে এই ঘর একদম মানায় না। বৃদ্ধা একটা সোফা দেখিয়ে বসতে বলে অন্য ঘরে চলে গেল। ঘরে কেউ নেই। কোণার দিকে সুন্দর সাজানো বিছানা, বিছানার পাশে একটা স্ট্যান্ডে টেলিফোন। ঘরের সমস্ত দেওয়াল এবং ছাদ প্লাস্টিক রং করা। দেওয়ালের গায়ে লম্বা রঙিন কাবার্ড, এমনকি ঘরের মেঝেতেও রঙিন টাইল সাজানো। এই ঘরের মালিকের শৌখিন মেজাজ এক পলকেই ধরা পড়ে যাচ্ছে। অনিমেষ সোফায় বসতে যাচ্ছিল, এমন সময় পাশের একটা দরজা খুলে গেল। হাউসকোট পরে যিনি ঢুকলেন তাকে দেখে চমকে উঠল অনিমেষ। সামান্য কয়েকটা বছরের ব্যবধানে একটি মানুষের চেহারা কি এত দ্রুত পাল্টে যেতে পারে? অনিমেষ কথা খুঁজে পাচ্ছিল না। কি খবর? এতদিনে মনে পড়ল? ও মা, এ যে দেখছি সমর্থ পুরুষ হয়ে গেছ।
শিলাসেন হাসলেন। অনিমেষ খুব কষ্টে চোখ খোলা রাখছিল। এ কাকে দেখছে সে? হাউসকোটের আড়ালে যে বিশাল শরীরটা পায়ে পায়ে হেঁটে খাটের দিকে এগোচ্ছে, তার সঙ্গে থম্বটোর বন্ধু শিলাসেনের কোনো মিল নেই। মাথায় একটা কালো রুমাল বাঁধা, চোখে গগলস, মুখে যেন থোকা থোকা মাংস কেউ ছুঁড়ে মেরেছে। বীভৎস একটা মাংসের পিণ্ড হয়ে শিলাসেন খাটে বসলেন। বসে আবার হাসলেন। আমাকে দেখে নিশ্চয়ই চমকে উঠেছ। মুখের ওপর বাড়তি মাংসের মাঝে পোড়া ভাঁজ হাসিটাকে করুণ করে তুলছিল। এই সামান্য বয়সে অনিমেষ মানুষের অনেক রকম মুখ দেখেছে। তিস্তার বুকে নৌকায় বসে অথবা সেই বন্যার সময় রিলিফ দিতে কুষ্ঠরোগীদের গ্রামে গিয়ে অনেক গলিত বিকৃত মুখ তাকে দেখতে হয়েছে। সেসব স্মৃতি আর বুকের মধ্যে কোনো ভয়ঙ্কর ছাপ নিয়ে বেঁচে নেই। কিন্তু এই মুখ তাকে এমন নাড়া দিল যে অনিমেষ চোখ বন্ধ করতে পারলে বড় আরাম পেত। কি হয়েছে আপনার? নিজের কণ্ঠস্বর অচেনা ঠেকল অনিমেষের। ও কিছু না, তুমি কেমন আছো? আমি ভালোই, কিন্তু হঠাৎ কি মনে করে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম। কি করছো এখন? পড়াশোনা শেষ হয়েছে? না, বোধহয় শেষ হবে না। সে কি, কেন? সে অনেক কথা, কিন্তু আপনার এই অবস্থা কেন? সেও অনেক কথা, বলে হাসলেন শিলাসেন। ঠিক সেই সময় বাইরের দরজায় শব্দ হতেই অনিমেষ চমকে উঠল। শিলাসেন বললেন, আবার কে এলো? কয়েক মুহূর্ত বাদেই সেই মহিলা দরজায় এলো। ঘরে ঢুকে সোজা শিলাসেনের কানের কাছে মুখ রেখে কিছু বলল। ওই বিকট শরীর নিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন শিলাসেন। সে কি, এখন পুলিশ কেন? দরজা খুলেছিস? না, ফুটো দিয়ে দেখলাম। বৃদ্ধার কথা শেষ না হতেই বাইরে শব্দ হলো। এক মুহূর্ত চিন্তা করে আবার উঠে দাঁড়ালেন শিলাসেন। অনিমেষ তখন মাথা নামিয়ে দাঁতে ঠোঁট কামড়ে ধরেছে। সেদিকে তাকিয়ে শিলাসেন বললেন, আমাকে নিয়ে চল, আমি কথা বলবো। তুমি আবার যাবে কেন? আহ, যা বলছি তাই কর, শিলাসেন ধমক দিলেন। মহিলা ওর হাত ধরলে শিলাসেন পায়ে পায়ে হাঁটতে লাগলেন বাইরের ঘরের উদ্দেশ্যে। কিন্তু হাঁটতে যে ওর কষ্ট হচ্ছে তা বুঝতে অসুবিধা হয় না। ওরা ঘরের বাইরে যাওয়া মাত্র অনিমেষ চট করে উঠে দাঁড়ালো। এখান থেকে অবিলম্বে পালানো দরকার। পুলিশ নিশ্চয়ই এই ফ্ল্যাট সার্চ করবে এখন। সে সাজানো ঘরটার চারপাশে চোখ বোলালো। এই ফ্ল্যাট থেকে বাইরে বের হবার আর কোনো দরজা আছে কিনা বোঝা যাচ্ছে না। বাথরুমের দরজা খুলে সে তার ভেতরে একটা ছোট জানলা দেখতে পেল। জানলাতে কোনো গরাদ নেই, কিন্তু এখান থেকে লাফিয়ে নিচে নামা তার পক্ষে অসম্ভব। ফাঁদে পড়া ইঁদুরের মতো অসহায় লাগছিল অনিমেষের। এরকম বোকার মতো ধরা দেওয়ার চেয়ে ওই জানলা দিয়ে একবার চেষ্টা করলে কেমন হয়? সে জানলা দিয়ে ঝুঁকে নিচের দিকটা জরিপ করল। জানলার অনেক নিচে একটা পাইপ দেওয়াল বেয়ে নেমে গেছে। সেটা হাতের নাগালে পেলে একটা চেষ্টা করা যায়। তবে তার আগে বাথরুমের ছিটকিনি ভেতর থেকে বন্ধ করে দিতে হবে কিছুটা সময় পাওয়ার জন্যে। দরজাটা বন্ধ করতে গিয়ে ভেতরে গলা পেল অনিমেষ। শিলাসেন বেশ যন্ত্রণার গলায় কথা বলছেন। সামান্য অপেক্ষা করেই সে বুঝতে পারল পুলিশ এই ঘরে আসেনি এখনও। বাড়ি সার্চ করলে তারা শিলাসেনকে এভাবে ছেড়ে দিত না। খুব সন্তর্পণে দরজাটা খুলতেই চোখে পড়ল বিছানায় বসে শিলাসেন হাঁপাচ্ছেন, তাঁর মুখ অনিমেষের দিকে ফেরানো। খুব ভয় পাইয়ে দিয়েছে যে তুমি। এলে তো একেবারে পুলিশ পেছনে নিয়ে এলে। শিলাসেনের কণ্ঠস্বরে তারল্য নেই। উপায় ছিল না। তারা আছেন? না, ভয় নেই, নিশ্চিন্তে বসো। অনিমেষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিলাসেন কিভাবে পুলিশকে কাটালেন সে জানে না, কিন্তু বিভৎস চেহারার মানুষটির কাছে সে ভীষণ কৃতজ্ঞ হয়ে রইল। সোফায় বসলে শিলাসেন জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো তো? তোমার পেছনে পুলিশ কেন? সে অনেক কথা। অনিমেষ ঠিক কী বলা উচিত ভাবছিল। তা তো বুঝলাম, তুমি চুরি ডাকাতি করেছো এটা তো আর ভাবতে পারছি না, কিন্তু ওদের কথাবার্তা শুনে বুঝলাম তুমি খুব ভয়ঙ্কর লোক। শুনে আমি হেসে বাঁচি না। নাক টিপলে দুধ বের হবে যার, তাকে ভয়ঙ্কর বলা হচ্ছে। শিলাসেন হাসতে চেষ্টা করতেই মুখটা আরও বিভৎস হয়ে গেল। এতক্ষণে এই দৃশ্য অনিমেষের সয়ে গেছে। অনিমেষ বলল, আমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। তাই নাকি? সত্যি? ওর বলার ধরনে অনিমেষ আবার মজা পেল। আগের শিলাসেনের সুন্দর মুখে এই ধরনের রসিকতা চমৎকার মানিয়ে যেত।
এখন কণ্ঠস্বর একই থাকলেও মুখ বিশ্বাসঘাতকতা করছে। এই মুহূর্তে শিলা সেন নিশ্চয়ই সেই কথা ভুলে গেছেন। অনিমেষ এমন ভাব করল যেন মুখের এই বিকৃতি তারও খেয়াল নেই। সত্যি কথাটা বলো তো এবার, পুলিশ খুঁজছে কেন? বলছি, কিন্তু কি বলে ওদের বিদায় করলেন? বললাম আমার বাড়িতে কেউ আসেনি, আমি অসুস্থ, বিছানায় শুয়ে থাকি, খামোখা আমার কাছে কেউ আসতেই বা যাবে কেন? যে অফিসার এসেছিলেন তিনি বোধহয় এককালে আমার খবর রাখতেন, তাই তোমার সম্পর্কে অনেক সতর্ক করে দিয়ে বিদায় হলেন। কি হয়েছে? শিলা সেনের শরীর থেকে চোখ সরিয়ে নিল অনিমেষ। কিভাবে এই মহিলাকে ওসব কথা বলা যায়? বললেও ইনি কিছু বুঝবেন বলে তার ভরসা হচ্ছে না, অথচ না বলে বসে থাকা শোভনীয় নয়। সঙ্গে সঙ্গে মনে হলো একজন সাধারণ মানুষকে যদি তাদের উদ্দেশ্যের কথা সে না বোঝাতে পারে, তাহলে আমরা এদেশের রাজনৈতিক সামাজিক ব্যবস্থাটা মানতে পারছি না। ভেতরে ভেতরে আমরা প্রস্তুত হচ্ছি দেশ জুড়ে বিপ্লবের জন্যে। বুঝতেই পারছেন, যারা এখন ক্ষমতায় আছে তারা আমাদের যেমন শত্রু, আমরাও তাদের। আমাদের থামিয়ে দেওয়ার জন্যই পুলিশ পেছন নিয়েছে। অনিমেষ কথাগুলো বলার সময় মহিলার মুখের দিকে সতর্ক নজর রেখেছিল। মুখের বিকৃতির জন্য সেখানে কি প্রতিক্রিয়া হলো বোঝা গেল না। কাগজে তাহলে তোমাদের কথাই লিখেছে? কি লিখেছে? আমি তো পড়ি না, আমাকে পড়ে শোনায়। কি যেন কথাটা? হ্যাঁ, উগ্রপন্থী। তোমরা তাই? উগ্রপন্থী? অনিমেষ হেসে ফেলল। না, কথাটা হওয়া উচিত সঠিকপন্থী। কিন্তু কিভাবে তোমরা দেশটাকে পাল্টাবে? এদের হাত থেকে অধিকার ছিনিয়ে নিয়ে। কি যে হাসির কথা বলছো! কেন? এদের কত পুলিশ, মিলিটারি, কত বন্দুক, কামান। তোমরা যতই দল গড়ো এদের সঙ্গে কখনো পারো? অসম্ভব। এদের বিরুদ্ধে লড়াই করা আর আত্মহত্যা করতে যাওয়া একই ব্যাপার। যে কোনো বিপ্লবের আগে একথাই মনে হয়, কিন্তু মানুষের মনের ভেতর যদি আগুন থাকে তাহলে বাইরের কোনো শক্তিই তাকে নিভিয়ে দিতে পারে না। জনসাধারণ পরিবর্তন চাইলে তা হতে বাধ্য। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন শিলা সেন, তারপর নিচু গলায় বললেন, তার মানে তোমরা একটা ভালো কাজ করতে চাইছ? বেশ, করো। আপনি আমার খুব উপকার করলেন আজ। না জেনে করেছি, আমার কোনো কৃতিত্ব নেই। ও মা, দেখো, তখন থেকে শুধু বকবক করছি, অথচ খাটের পাশে রাখা একটা বোতামে চাপ দিতেই ভেতরে কোথাও আওয়াজ উঠল। অনিমেষ দেখল সেই মহিলা দরজায় এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ রে, তোরও কি বোধবুদ্ধি লোপ পেল? চা খাবার নিয়ে আয়। অনিমেষ বাধা দিল, না না, এখন কিছু খাবো না, অনেক রাত হয়ে গেছে, এবার চলি। যাবে? কোথায় যাবে? মানে, আজ রাত্রে তোমার এখান থেকে বের হওয়া উচিত নয়। পুলিশ যে সামনের রাস্তায় নেই তাকে বলতে পারে। কিন্তু কিন্তু আবার কি? এখন তো আর হোস্টেলেও ফিরে যাওয়া চলবে না। কোথায় আছো এখন? এতদিন হোস্টেলেই ছিলাম, আজ রাত থেকে অনিশ্চিত। তোমার বাড়ির লোক জানে? জানি না। তোমাদের তো চা বাগান ছিল। কোশমিন কালেও নয়, আমার বাবা চা বাগানে কাজ করেন। ওরা তো কেউ কলকাতায় নেই? না। তাহলে আর ওঠার জন্য ছটপট করছো কেন? কাউকে যদি খবর দেওয়ার থাকে কিছু, তাহলে টেলিফোনে দিয়ে দাও। খাটের উল্টো দিকটা ইঙ্গিতে দেখিয়ে দিলেন শিলা সেন। টেলিফোনটা এতক্ষণ নির্জীব ছিল, কিংবা কাঠের বাক্সবন্দি থাকায় অনিমেষের চোখে পড়েনি। এখন সেটা নজরে আসতেই হুড়মুড় করে নানা চিন্তা মাথায় ঢুকে পড়ল। কাল যদি উত্তর বাংলায় চলে যেতেই হয়, তাহলে আজই মাধবীলতার সঙ্গে কথা বলা দরকার। কিন্তু এত রাত্রে ওর হোস্টেলে গিয়ে দেখা পাওয়ার বোধহয় সম্ভাবনা নেই। হয়তো জরুরি বললে টেলিফোনে ডেকে দিতে পারে। অনিমেষ উঠে শিলা সেনের খাটটা ঘুরে টেলিফোনের পাশে এসে দাঁড়ালো। ওপাশে রিং হচ্ছিল। অনিমেষ রিসিভারটা কানে ঠেকিয়ে শিলা সেনের দিকে আর চোখে তাকালো। একটা সাদা পাথর কেটে কুটে মানুষের আদল আনা হয়েছে মাত্র। এখনও মুখ, নাক, চোখ স্পষ্ট হয়নি, এরকম একটা ছবি মনে পড়ল। এতক্ষণে সে নিশ্চিত মহিলার চোখে দেখতে পান না, বা পেলেও তা অতি সামান্য। হ্যালো। ওপাশে গলা শুনতে পেল সে। মনে হয় সেই সুপারের গলা, ঈষৎ চিন্তিত এবং কিছুটা বিরক্ত। হ্যালো। নিজেকে জানান দিয়ে নম্বরটা মিলিয়ে নিল অনিমেষ। কে বলছেন? আমি অনিমেষ মিত্র।
আপনার একজন বোর্ডার মাধবীলতার সঙ্গে কথা বলতে চাইছি। অনিমেষ নামটা বলবার সময় শিলা সেনের দিকে তাকালো। না, সেখানে কোনো রকম কৌতূহলের প্রকাশ নেই। মাফ করবেন, এত রাত্রে কাউকে ডেকে দেওয়া সম্ভব নয়। আপনি কাল সকাল 7টার পর টেলিফোন করবেন। আচ্ছা। ভদ্রমহিলার কাট কাট গলা শেষের দিকে নিচে নেমে এলো। উনি বোধহয় রিসিভার নামিয়ে রাখছেন ভেবে অনিমেষ তড়িঘড়ি অনুনয় করল, শুনুন প্লিজ, আমি জানি এত রাত্রে টেলিফোন করা উচিত নয়, কিন্তু নিতান্ত বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। বিষয়টা অত্যন্ত জরুরি, এখন না জানালে খুব ক্ষতি হয়ে যাবে। কয়েক পলক নীরবতা। তারপর মহিলা জিজ্ঞাসা করলেন, আপনার নাম আরেকবার বলুন। অনিমেষ মিত্র। একটু ধরুন। ওপাশে রিসিভার টেবিলের উপর নামিয়ে রাখার শব্দ হলো। মিনিট দুয়েক অপেক্ষার যন্ত্রণায় কাটল অনিমেষের। এ ঘরেও কোনো শব্দ নেই। শিলা সেনের শরীর একই ভঙ্গিমায় খাটের ওপর বসে রয়েছে। ওপাশে গলা বাজল, দেখুন, এত রাত্রে আমরা টেলিফোন অ্যাটেন্ড করতে চাই না, তবে আপনার নাম ওর ফর্মে আছে বলে আরেকটু ধরুন, আমি খবর পাঠাচ্ছি। স্বস্তির নিঃশ্বাস পড়ল অনিমেষের। যাক, ফাঁড়া তাহলে কাটল। আজব মহিলা বটে। ফর্ম ভেরিফিকেশন করে তবে কথা বলার অনুমতি দিলেন। একটু বাদেই মাধবীলতার গলা শুনল সে। গলায় প্রচণ্ড উদ্বেগ। হ্যালো, আমি বলছি। অনিমেষ মৃদু হাসল। কি ব্যাপার? মাধবীলতা আরও অবাক। খুব জরুরি বলে করতে হলো। তোমার অসুবিধে হলো না তো? সে ঠিক আছে, কি হয়েছে? আমাকে নর্থ বেঙ্গলে চলে যেতে হচ্ছে। নর্থ বেঙ্গল? তোমাকে সম্ভাবনার কথা বলেছিলাম। ও, কিন্তু এখনই? কলকাতায় থাকা আমার পক্ষে আর নিরাপদ নয়। কোত্থেকে বলছো? অনিমেষ আরেকবার শিলা সেনের দিকে তাকালো। প্রতিক্রিয়া কিছুই বোঝা যাচ্ছে না। অনিমেষ জবাব দিল, একজনের বাড়ি থেকে। আজ এখানে থাকতে হবে, বাইরে পুলিশ ঘুরছে। কখন যাবে? কালই। যাওয়ার আগে দেখা হবে না? জানি না, হয়তো নয়। তোমার কাছে আমার জিনিসপত্র কেউ পৌঁছে দিয়ে আসবে, সেগুলো রেখে দিও। আচ্ছা। আর শোনো, পুলিশ যদি তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, স্রেফ অস্বীকার করবে। ওরা যে যাবেই তা বলছি না, তবে যদি যায় ওসব চিন্তা করতে হবে না। কিন্তু এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? হয়ে গেল, কেন হলো জানি না। আমি কি তোমার কাছে যাব? কখন? এখন? এত রাত্রে? এমন কিছু রাত হয়নি। তোমায় দেখতে ইচ্ছে করছে। হুম, এখন এলে পুলিশ তোমাকে সন্দেহ করবে। তাছাড়া হোস্টেলে তোমাকে থাকতে হবে। হঠাৎ শিলা সেনের গলা কানে ভেসে এলো। ওকে কাল ভোরে আসতে বলো, তাহলে তোমার পক্ষে এখান থেকে বেরোনো সহজ হবে। অনিমেষ চমকে ওর দিকে তাকালো। উনি যে এতক্ষণ তার কথা শুনছিলেন বোঝা যায়নি। কার সঙ্গে সে টেলিফোনে কথা বলছে অনিমেষ না জানানো সত্ত্বেও কি করে অনুমান করলেন? ওপাশে মাধবীলতা চুপ করেছিল। অনিমেষ বলল, অবশ্য তুমি যদি ঝুঁকি নিতে পারো, তাহলে কাল যত তাড়াতাড়ি পারো ভোরেই চলে এসো। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মাধবীলতা। অনিমেষ তাকে শিলা সেনের বাড়ির ঠিকানা এমন করে বুঝিয়ে দিল যাতে পথে কাউকে জিজ্ঞাসা করতে না হয়। টেলিফোন ছেড়ে দিয়ে সামনে আসতেই শিলা সেন বললেন, এখানে উঠে বসো আরাম করে। হাত দিয়ে খাটের একটা ধার দেখিয়ে দিলেন। সেই সময় পেছনে পায়ের শব্দ হলো। অনিমেষ তাকিয়ে দেখল একটা ট্রেতে অমলেট আর চা নিয়ে এসেছে সেই মহিলাটি। ছোট একটা টেবিলের ওপর সেগুলো নামিয়ে রাখতেই শিলা সেন বললেন, খাবার এনেছিস? কি দিলি? অমলেট। শুধু অমলেট? একটু মিষ্টি আনতে পারলি না? আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? অনিমেষ প্রতিবাদ করল। ওগুলো খেয়ে নাও। খিদে পেয়েছিল খুব। অনিমেষ ইতস্তত করল না। খাওয়া হয়ে গেলে শিলা সেন হাসলেন। মেয়েটি কে? আমার সহপাঠিনী। হুম। তাহলে? আরও বেশি, অনেক বেশি। তা না হলে এই রাত্রে সে আসতে চাইতো না। অনিমেষ কথা বলল না। অবাক হয়ে মহিলার বীভৎস মুখের দিকে তাকিয়ে থাকল। এমন করে দেখতে বোধহয় একমাত্র মেয়েরাই পারে।
শিলা সেন আবার বললেন, তোমার এসব কথা সে পরিষ্কার জানে? নিশ্চয়ই। তবু সে ভালোবেসেছে না? দীর্ঘশ্বাস স্পষ্ট টের পেল অনিমেষ। শিলা সেনের মুখ এখন সামান্য ঝুলে পড়েছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত অনিমেষ আর পারল না। খুব নরম গলায় জিজ্ঞাসা করল, আপনার এরকম অবস্থা কি করে হলো? দ্রুত মাথা তুললেন শিলা সেন। কীরকম অবস্থা? খুব খারাপ লাগছে দেখতে, তাই না? শুনেছি আমাকে একবার দেখলে অনেকে রাত্রে ঘুমোতে পারে না। তোমারও সেরকম হতে পারে। আপনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন। হঠাৎ খুব ক্লান্ত দেখালো শিলা সেনকে। ধীরে ধীরে বালিশে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর কেমন অসাড় গলায় বললেন, পাশের ঘরে যে লোকটা রয়েছে তাকে দেখেছ? অনিমেষ স্মরণ করতে পারল। অত্যন্ত রোগা একটি মানুষকে এক পলকের জন্য দেখেছিল সে। মুখ মনে নেই, লক্ষ্যও করেনি। হ্যাঁ, একজন ছিলেন। কে উনি? আমার স্বামী, পতিদেবতা। ও, আমার শরীরের এই কারুকার্য ওঁরই কীর্তি। সে কি? আঁতকে উঠল অনিমেষ। অবাক হচ্ছ কেন? উনি স্বচ্ছন্দে এক বোতল অ্যাসিড আমার উপর ঢেলে দিয়েছিলেন। একটুও হাত কাঁপেনি। এখনও স্বচ্ছন্দে ওই ঘরে শুয়ে বসে দিন কাটান। কিন্তু কেন? পুরুষ মানুষ তাই। এ কি বলছেন? কিছু মনে করো না। তোমরা চাও মেয়েরা তোমাদের জন্য প্রাণ ঢেলে সব কিছু করবে, কিন্তু তাদের যদি সামান্য বিচ্যুতি ঘটে তোমরা সহ্য করবে না। তাই বলে সবাইকে একরকম ভাবা ঠিক নয়। আমি তো দেখলাম না। যারা আমাকে পয়সা দিত, জানতো শুধু পয়সার সম্পর্ক, তারাও দেখতাম অধিকারের থাবা বসাতো। ঘেন্না ধরে গেছে। তাহলে আমাকে আশ্রয় দিলেন কেন? চমকে উঠলেন শিলা সেন। তুমি কি বলছো? আমিও তো পুরুষ মানুষ। হয়তো, কিন্তু আমার কাছে তুমি ছোট ভাই। যেদিন তোমাকে প্রথম ট্যাক্সিতে দেখি সেদিনই মনটা কেমন করে উঠেছিল। তোমাকে আমি পুরুষ মানুষ বলে ভাববো কি করে? যে ভাববে, যাকে ফোন করলে দেখছো না তার দুরবস্থা। আপনি যার কথা বলছেন সে আমাকে ভালোবাসে, তাই তো মরে। মেয়েদের কাছে ভালোবাসার চেয়ে বড় মরণ আর কিছু নেই ভাই। সব চলে যাচ্ছে জেনেও অন্ধ হয়ে থাকতে হয়। কথাগুলো অনিমেষের ভালো লাগছিল না। এসব শরৎচন্দ্রীয় কথাবার্তা এ যুগে অচল হয়ে গেছে। এখন মেয়েরা অনেক স্বাবলম্বী। কিন্তু এ নিয়ে শিলা সেনের সঙ্গে তর্ক করা বৃথা। সে প্রসঙ্গে ফিরে এলো। ওর আক্রোশের কারণ কি? জলে নামও ক্ষতি নেই, খবরদার চুল ভিজিও না। আচ্ছা, আমাকে যখন প্রথম দেখলে তোমার খারাপ লাগেনি তখন? ঠিক খারাপ নয়। লজ্জা করছো কেন? সত্যি কথা বলো। একটা বাঙালি মেয়ে অচেনা নিগ্র ছেলের সঙ্গে এক ট্যাক্সিতে ফিরছে, আমাদের সমাজে তা কখনো সম্ভব? হ্যাঁ, অভাবে পড়ে আমি ঘরের বাইরে গিয়েছিলাম। ওরই বন্ধু ট্রাভেল এজেন্সিতে চাকরি দিয়ে নিয়ে গিয়েছিল। নিজে কোনোদিন চাকরি বাকরি করেননি, ব্যবসা ছিল। সেটা ডুবে গেলে আমাকে পাঠালেন বন্ধুর সঙ্গে। চেহারা ছাড়া আমার কোনো গুণ ছিল না, তা লোকেই বা ছাড়বে কেন? এই চেহারাটাকে ভাঙিয়ে ভাঙিয়ে পয়সা পাচ্ছিলাম। একটু ছোঁয়া, একটু হাসিতেই কাজ হতো প্রথম প্রথম। কিন্তু সব কিছুর তো সীমা আছে। লোভ বড় খারাপ জিনিস। একবার মাথা তুললে আকাশ ছোঁয়া হয়। আমার এই পাশ কাটানো লোকে শুনবে কেন? শরীর দিতে হলো। উনি সব জেনে শুনে ন্যাকা সেজে বসেছিলেন। টাকায় ভেসে যেতে লাগলো। কোনোদিন জিজ্ঞাসা করেননি, নিষেধ করেননি। কিন্তু এসব করতে করতে আমি ডুবলাম। প্রেমে পড়ে গেলাম একজনের। সে সব জেনে শুনে আমায় নিল। প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থা আমার তখন। আর একবার যখন প্রেমে পড়েছি তখন আর অন্য পাক ঘাটতে ইচ্ছে করে? হাসলেন শিলা সেন। তোমার জাত ভাই এতদিন কিন্তু কিছু বলেননি। যেই দেখলেন আমার মন অন্যরকম হয়েছে তখনই শাসন শুরু করলেন।
কিন্তু তখন আমি নিষেধ শুনবো কেন? পরিণতি তো চোখের ওপর দেখছ। এ তো খুন করার চেষ্টা। তাই তো। পুলিশ কিছু বলেনি? বলতে চেয়েছিল, আমি দিইনি। কেন? আমার জীবনে এত নোংরা ছড়ানো যে পুলিশ আমাকে খারাপ মেয়ে বলে প্রচার করতেই পারত। জ্ঞান হলে এই চেহারায় ফিরলে যখন কেস উঠল তখন মাথাটাকে ঠান্ডা রাখতে পেরেছিলাম। কোর্টে গেলে সত্যি কথাটা বলে লোকটাকে জেলে পাঠাতে পারতাম। কিন্তু আমার কি হতো? এই অবস্থায় যখন সারা জীবন বেঁচে থাকতে হবে তখন একটা আশ্রয় চাই। নিজের হাতে কেউ নিজের সর্বনাশ করে, কিন্তু এত বড় অন্যায় করে উনি শাস্তি পাবেন না? কে বলল পাবে না? কেঁচোর মতো কুঁকড়ে আছে সারাক্ষণ। হাসপাতালে আমার পা ধরে প্রাণ ভিক্ষে চেয়েছে। এ বাড়ি থেকে ওর বেরুনো নিষেধ। মজা কি জানো? আমার শরীরের পোড়া ঘা যত শুকিয়ে এলো তত ওর শরীর ভয়ে ভাবনায় শুকিয়ে যেতে লাগলো। এখন ওই ইজি চেয়ার আর বাথরুম এইটুকু হাঁটতেই ওর প্রাণ বেরিয়ে যায়। আপনার দৃষ্টিশক্তি একটায় নেই, অন্যটায় এত কম যে দেখতে ইচ্ছে করে না। চোখ বুজেই থাকি। অপারেশন করার কথা ভাবছেন না? শিশির জানে সেসব। আমাকে নাকি অনেকবার অপারেশন টেবিলে গিয়ে শুতে হবে। প্লাস্টিক সার্জারি না কি যেন বলে। তারপর চোখ। শিশিরকে? হাসলেন শিলা সেন। তুমি এখনো ছেলে মানুষ। রূপ চলে যাওয়া সে একরকম, কিন্তু এরকম বিভৎস চেহারার মেয়ের কাছে যে পুরুষ আসে, চিন্তা করো কে হতে পারে। শিশিরের জন্যই তো উনি অ্যাসিড ঢেলেছিলেন। আমি অনেক আপত্তি করেছি, কিন্তু কিছুতেই শুনছে না শিশির। আবার আমাকে কেটে ছেঁটে সুন্দর করতে চায়। কি জ্বালা বলো। কথা বলার ভঙ্গিতে এমন আদুরেপনা ছিল যে হেসে ফেলল শব্দ করে। শিলা সেন বললেন, কি হলো? একটু আগে মেয়েদের কথা বলছিলেন না, ভালোবাসার চেয়ে বড় মরণ তাদের আর কিছুতেই নেই। কিন্তু এখন দেখছি কোনো কোনো ছেলেও মাংসপিণ্ড বিকৃত হয়ে সারা মুখে ছড়ানো। তবু শিলা সেনের লজ্জা অনিমেষে চোখ এড়াল না। নিচু গলায় বললেন, তাই তো মরণে এত সুখ অনিমেষ।